কোনো কিছুই আমাদের কাছে নাই। আমি আমার মোবাইল থেকে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, পাশের রুমে, এখানে নেট একটু ডিস্টার্ব, মাঝে মাঝে ডিস্টার্ব হলে সরি। হ্যাঁ, হ্যালো, কেউ একজন রেসপন্স করে, কেউ একজন কথা বলেও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা রেসপন্স করছো আর কি। হ্যাঁ, তোমরা কোন ব্যাচ? কোন ব্যাচ? 26তম ব্যাচ। 26তম না, 26তম ব্যাচ তো জানি, মানে এবিসি সি ব্যাচ স্যার। সি ব্যাচ, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, সি ব্যাচ স্যার, তাহলে এখন সি ব্যাচ, ঠিক আছে। এখন তোমাদের আমি আজকে 5th ইয়ার, তোমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দিবা। কিভাবে পরীক্ষা দিবা সেখান থেকে শুরু করে আমি তোমাদের এক্সামিনেশন শেখাবো আর কি। হ্যাঁ, এখন প্রথমে আসো, তোমরা 5th ইয়ারে পরীক্ষা দিবা। মাঝে মাঝে হ্যাঁ হু করে ফেলে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো আমি। 5th ইয়ারে পরীক্ষা দিবা। কিভাবে পরীক্ষা দিবা? পরীক্ষা হচ্ছে প্রথমে একটা রিটেনের ডেট হবে, রিটেন হবে। রিটেনের সব কোশ্চিন দেখে 3-4 বছর আগের কোশ্চিন দেখার পরে আর 2-1টা নতুন টপিকস নিয়ে, যেমন এখন করোনা টপিকস আছে, ডেঙ্গুর টপিকস আছে, নতুন টপিক সহ একটা রিটেনের কোশ্চিন হবে। কোশ্চিন তোমরা আগেকার কোশ্চিন ফলো করলেও রিটেনটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে আসো অসপি তোমরা ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, থার্ড প্রুফে দিয়ে এসছো। আমাদের অসপি গুলো ওই জাতীয়ই হবে। আমাদের অসপি থাকে মোট 10টা, মেডিসিন 5টা, আমরা 3টা পেডিয়াট্রিক্স আর 2টা স্কিন ভিডি এন্ড সাইকিয়াট্রি। একদম ওগুলো সাজানো থাকবে, ওই ব্যাপারে এখন আলোচনা করার সময় নেই। তোমাদের যখন ক্লাস হবে তখন অসপি নিয়ে আলাদাভাবে ক্লাস করবো আমরা, যদি সব ঠিক হয়ে যায়। এরপরে তোমাদের ডেট হয়ে গেল যে তোমাদের এখন ভাইবা। এক ব্যাচে 15 থেকে 16 জনের হবে আর কি। 15 থেকে 16 জন তোমরা ভাইবা পরীক্ষা দিবা। সবাই শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যখন শুনতে পাবা না, কোনো সমস্যা হবে, সঙ্গে সঙ্গে একটু কাইন্ডলি জানাবা। তারপরে হলো কি, এই 16 জন এইভাবে 16টা খাতা, 16টা পাতা রেডি করা থাকবে, সাজানো থাকবে, এইভাবে একটার পর একটা এরকম সাজানো থাকবে। এর মধ্যে তোমাদেরকে ডাকা হবে। ধরো 1 থেকে 16 রোলই বলতেছি আমি। প্রথমে ডাকা হলো 1 রোলকে। 1 রোল এসে একটা খাতা তুলে নিয়ে চলে গেল, ওর বেড পড়লো 5 নম্বর বেড। 2 নম্বর আসলো, এর বেড পড়লো 13 নম্বর বেড। এইভাবে 16টা বেডে 16 জন, 16টা বেডে 16 জন চলে যাবা। চলে গিয়ে তোমরা লং কেস সাজাবা। লং কেস সাজাতে সাজাতে আগে তোমাদের লং কেস হতো, চলতোই লং কেস। আমরা শর্ট কেস নিয়ে লং ভাইবা নিয়ে তারপরে লং কেসের ভাইবা নিতাম। এখন যেটা হচ্ছে, এটা করা হচ্ছে না। এখন শর্ট কেস দিয়ে আগে লং কেস নিয়ে লং ভাইবাতে বসা হচ্ছে রুগীদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এখন 16 জন 16টা বেডে চলে গেল। তোমাদেরকে মেডিসিন প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে? তোমাদের সি ব্যাচের প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে মেডিসিন? জি স্যার। ও, মেডিসিনের হয়েছে। তাহলে তো মেডিসিন থেকে একটা আইডিয়া পেয়ে গেছো। মেডিসিন এন্ড পেডিয়াট্রিক্স মোটামুটি মনে করবা একই। আমি যে কথাগুলো বলবো 2টা মিলে। এখন তোমাকে গিয়ে তোমাকে লং কেস সাজাতে হবে। লং কেস সাজানোর সময় কিছু কিছু জিনিস তোমাকে লাগবে। প্রথমে পার্টিকুলার্স অফ দি পেশেন্ট, ঠিক আছে? এইভাবে সাজাবা। তার আগে আমি তাহলে পরীক্ষার কথাটা আগে শেষ করে নিই। তোমরা 16 জন 16টা বেডে চলে গেলা। এখন তোমাদেরকে 8 জন ভাগ করে নেওয়া হলো। 8 জনকে আমরা এখানে পেডিয়াট্রিক্সের এবং স্কিন ভিডি বা সাইকিয়াট্রি যেটা তোমাদের থাকবে নিয়ে নিলাম। আর 8 জন মেডিসিনে শর্ট কেস দিতে যাবা। মেডিসিনের শর্ট কেসটা এখন যেভাবে হচ্ছে কয়েক বছর থেকে, সেই উদাহরণ থেকে তোমাদেরকে বলি, 3টা বেডে 3টা রুগী, একই রুমে 3টা বেডে 3টা রুগী সাজানো থাকতেছে। তোমাদের ধরো 1, 2, 3, 3 রোলে 3 জনকে ডাকা হলো 3টা বেডে। 3 জায়গায় তোমরা শর্ট কেস, ওয়ালাইকুম আসসালাম, তোমরা শর্ট কেস পরীক্ষা দিচ্ছ 3 জন। হ্যাঁ, এখন ওইখানে ধরো সাকিব মোহাম্মদ জাকিরুল আলম নিচ্ছে, এখানে নুরুজ্জামান নিচ্ছে, আর এখানে নিচ্ছেন এক্সটার্নাল এসে। ওই 3 জন 3 জায়গায় শেষ করে বের হয়ে চলে যাবা। ওখানে একটা, এখানে একটা, এখানে একটা, শর্ট কেস দিয়ে চলে গেলা। আর ওইখানে 8 জন আমাদের ওখানে শর্ট কেস দিচ্ছ। তাহলে মেডিকেল সায়েন্সের মূল পরীক্ষা, সারা জীবন 5th ইয়ারের ফাইনাল প্রফের মূল পরীক্ষা আজ থেকে মনে করবে, এতদিন অনেক ক্লাস করছো, সব ক্লাসের মূল কথা আজকে আমি তোমাদের বলতেছি। মূল পরীক্ষা শর্ট কেস, শর্ট কেস এন্ড শর্ট কেস, তারপরে অন্য কেস। তাহলে শর্ট কেসটা ভালো করে করতে হবে। কেন? শর্ট কেসে তুমি প্রথম তোমার স্যারের সাথে
সাক্ষাৎ হবে। ওই 8 জন 9 জনের মুখের চেহারা আমাদের সব সময় মনে থাকবে, কে ভালো করলো কে খারাপ করলো, বুঝতে পারছো? ওই 8-9 জনের সব সময়কার জন্য আমরা বুঝতে পারবো কে খারাপ করলো কে ভালো করলো। শর্ট কেসটা খুব সুন্দর করে তোমাদেরকে করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। দেখি এখন দেশের পরিস্থিতি ভালো হলে তোমরা তো প্র্যাকটিক্যালি করবা। এখন অনলাইনে যতটুকু বলা যায় ততটুকু আজকে আমি তোমাদেরকে আমার ভাগে যেটা আছে, কালকে রাত 11টার সময় আমাকে বললো আমাকে ক্লাস নিতে হবে, সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি আজকে। তাহলে তুমি লং কেস সাজাতে গেলে, লং কেস সম্পর্কে এখন আলোচনা করতেছি না, সরাসরি শর্ট কেস। শর্ট কেস আবার ভাগ করে ফেলো। এখন পড়াটা 5th ইয়ার ফাইনাল ইয়ারের পরীক্ষা, মাস্ট নো যেটা সেটা নিয়ে আগে যুদ্ধ করবা, তারপরে একটু জানা হলেই হবে, না জানলেও হবে। এখন মাস্ট নোর মধ্যে শর্ট কেস। শর্ট কেস মানে তোমাদের জেনারেল এক্সামিনেশনের যে পার্টগুলি আছে, জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন, এর যে কোনো একটা দিয়ে শর্ট কেস পরীক্ষা তোমাদের হয়ে যাবে। শর্ট কেসের মধ্যে আবার শর্ট কেস, তোমরা শুনতে পাচ্ছ তো না? হ্যালো হ্যালো জি স্যার, শুনতে হ্যালো পাচ্ছি। আচ্ছা, শুনতে শর্ট কেসের মধ্যে আবার শর্ট কেস, সেটা কি? ডু দা জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন পরীক্ষা তোমাদের 300% হয়ে যাবে। তোমাদের 5th ইয়ারের পরীক্ষা শেষ জেনারেল এক্সামিনেশনে। স্যার এটা আবার কেমন করে হলো স্যার, 100% বেশি আবার কিছু হয়? হ্যাঁ হতে পারে। ধরো মেডিসিনে তুমি শর্ট কেস দিতে গেলা, তোমাকে বললেন স্যার ডু দা জেনারেল এক্সামিনেশন, তুমি করলা। থার্ড ডে স্যারটা আবার দেখতে করতেছেন, ইনি আবার তোমাকে বললেন তুমি একটু অ্যানিমিয়াটা দেখাও, আবার দেখো। আবার তুমি আমাদের পেডিয়াট্রিক্সে এসে পেডিয়াট্রিক্সে শর্ট কেসের ম্যাক্সিমাম ডু দা জেনারেল এক্সামিনেশন দিয়ে শেষ হয়ে যাবে, মনে রাখে দিবা। তাহলে ডু দা জেনারেল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্টলি দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের নামগুলা হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে শুনতে পাচ্ছ তোমার নাম কি বলো? স্যার মুস্তাকিম রহমান। মুস্তাকিম, এই যে তোমার নামটা উঠে আসে। মুস্তাকিম শোনো, তোমাকে এখন আমি বলুন বললাম তুমি ডু দা জেনারেল এক্সামিনেশন করো, তুমি কি কি করবা খালি মুখে বলো, কি কি করবা? স্যার। আগে স্যার, তারপর স্যার গ্রেটিংস নিব স্যার, তারপরে স্যার পারমিশন নিয়ে স্যার হ্যাঁ হ্যাঁ, এক্সামিনেশন শুরু তারপর? করব। হ্যাঁ হ্যাঁ, স্যার কি কি তারপরে দেখবা? পেশেন্টের স্যার অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডেকুবিটাস, কোঅপারেশন। তারপরে স্যার এক্সামিনেশন করতে অ্যানিমিয়া দেখবো, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাভিং, কোলিনাইকা, লিউকোনাইকা, পালস, বিপি, রেসপিরেটরি রেট, লিম্ফ নোড এক্সামিনেশন, জেভিপি, ইডিমা, ডিহাইড্রেশন। আচ্ছা ধন্যবাদ, তুমি অনেকগুলি বলছো। এখন শোনো, আমি তোমাদেরকে একটা থিমে শিখাই দেবো, একটা থিম, বুঝছো? এই থিমটা ভাইবা মুখস্থ রাখবা, আর পরীক্ষা কোন সিকোয়েন্সে করবা সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এখন দেখো, তোমাদের মধ্যে অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে চিনো না, তাই না? এখন যারা চিনো না আজকে চিনে ফেলতেছো, মোটামুটি মুখটা যতটুকু দেখতে পাচ্ছ। এইভাবে জেনারেল এক্সামিনেশনটা করবা। প্রথমে হচ্ছে কি যে অ্যাপিয়ারেন্স, মুখটা দেখে চিন্তা করবা যে এটা সাদেক স্যার, হ্যাঁ এটা সাদেক স্যার। তারপরে তুমি বলবা স্যার আসসালামু আলাইকুম স্যার, তাহলে কোঅপারেশন। তারপরে স্যার কেমন আছেন, ডেকুবিটাস। তারপরে স্যারের চেহারা দেখেই, মুখের ভাব টাপ দেখেই তোমরা বুঝতে পারবা স্যার কি অবস্থায় আছে বা তোমার প্রতি কতটুকু সন্তুষ্ট। তোমরা পাঁচটা 4টা ভাগ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের 20টা হয়ে যাচ্ছে। বলবা স্যার 5টা কি, একদম মুখস্থ করে ফেলবা। মুখস্থ করবা একটাই কারণে, যদি তুমি মনের মধ্যে উদয় করতে না পারো এক্সামিনেশন করতে গিয়ে পারবা না। তোমাদেরকে একটা কথা বলি, যদি কেউ খুব থিওরি ভালো পারো তাহলে সে খুব ভালো ডাক্তার হবে তা কিন্তু না। আবার যে প্র্যাকটিক্যাল কাজ করে সে খুব ভালো ডাক্তার হবে তাও কিন্তু না। দুটার কম্বিনেশন। যেমন নার্সরা তো সারাদিন রুগী দেখে, সারাদিন রুগীর কাছে থাকে, ওরা কিন্তু কোনো থিওরি দরকার নাই, ওরা তো ভালো ডাক্তার না। আবার যারা দিনরাত লাইব্রেরিতে পড়তেছে তারাও কিন্তু ভালো ডাক্তার না। তাহলে ভালো ডাক্তার হলে দুইটার কম্বিনেশন করতে হবে, তোমার মনের মধ্যে উদয় করতে হবে। আজ থেকে 5 5 5 মনে রাখবা, ঠিক আছে? 5 কি? 5 হচ্ছে অ্যাপিয়ারেন্স,
কোঅপারেশন, ডেকুবিটাস, বিল্ড, নিউট্রিশন। কয়টা হলো? 5টা। অ্যাপিয়ারেন্স, কোঅপারেশন, ডেকুবিটাস, বিল্ড, নিউট্রিশন, 5। এরপরে 5টা, এরপরের 5টা হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, পাইলোনাইকিয়া। কি হলো? অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, পাইলোনাইকিয়া। 5টা হলো? 5 দুগুণে 10। লিউকোনাইকিয়াটা আপাতত বাদ রাখো। আর 5টা, আর 5টার মধ্যে 4টা ফুলাবা, একটা দাবাবা। ঠিক আছে, 4টে ফুলাবা। কি কি ফুলাবা? দেখো, নেক গ্ল্যান্ড ফুলে থাকে, জেভিপি ফুলে থাকে, লিম্ফ নোড সেটাও ফুলে থাকে, এডেমা এটাও ফুলে থাকে। তাহলে জেভিপি, আগে নেক গ্ল্যান্ড বলো, নেক গ্ল্যান্ড, জেভিপি, লিম্ফ নোড, ইডেমা, 4টে ফুললো, একটা ঢুকাবা, একটা দাবে যাবে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে নেক গ্ল্যান্ড, জেভিপি, লিম্ফ নোড, ইডেমা এন্ড ডিহাইড্রেশন। তাহলে 5, 5 এ 10, 5 15। ওইখানে তোমার অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কয়লোনাইকার মধ্যে লিউকোনাইকিয়া বাদ দিয়েছিলাম। লিউকোনাইকিয়া তাহলে দিয়ে দাও, তাহলে হয়ে গেল 16টা। আর 4টা হচ্ছে ভাইটাল সাইন। 4টা হচ্ছে ভাইটাল সাইন। ভাইটাল সাইন কি? পালস, টেম্পারেচার, পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, রেসপিরেশন। পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, রেসপিরেশন। তাহলে 20টা মোটামুটি হয়ে গেল। তাহলে প্রথমে অ্যাপিয়ারেন্স দিয়ে 5টা, অ্যানিমিয়া, জন্ডিস দিয়ে 5টা, 4টা ফুলাবা, একটা ঢুকাবা, 5টা, আর 4টে হচ্ছে ভাইটাল সাইন্স, 20টা। 20টার পরে আর 2-1টা জিনিস আমাদের পেডিয়াট্রিক্সে লাগবে। তুমি ওভারঅল স্কিন কন্ডিশন কেমন দেখছো? কারণ স্কিনের কোনো একটা ডিফেক্ট থাকলে সেটাতে পরীক্ষা হয়ে যেতে পারে তোমার শর্ট কেস। আর আমরা অ্যানথ্রোপোমেট্রি, হাইট ওয়েট, যদি অ্যানথ্রোপোমেট্রি মনে না থাকে, হাইট ওয়েট আর বেড সাইড ইউরিন অ্যালবুমিন, বেড সাইড ইউরিন অ্যালবুমিন। বুঝতে পারছো আমার কথাগুলো? বুঝতে পারছো? ডু দা জেনারেল এক্সামিনেশনে কি কি করবা? হ্যালো, জি তোমরা স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, আবারও বলতেছি আমি, যখনই কোনো রোগীর কাছে যাবা, এখন তোমার আমি পরীক্ষা শুরু করে দিলাম। তুমি একজন এক্সামিনার, তুমি আসছো, আমি আর একজন এখানে দাঁড়িয়ে আছি, তুমি পরীক্ষা দিতে আসছো। পরীক্ষা দিতে এসে প্রথমেই বললা, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদেরকে সালাম দিলা, সালাম দিয়ে তোমার পরীক্ষা শেষ। পরীক্ষা শুরুর সময় রুল অফ থ্রি দিয়ে শুরু করবা। এটা খুব ভালো প্র্যাকটিস করবা। এইটা হলে তোমার পরীক্ষা অনেক হালকা হয়ে যাবে। বলবা, স্যার রুল অফ থ্রি কি? রুল অফ থ্রি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার। সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার। রুল অফ থ্রি মনে থাকবে? হ্যালো, রুল অফ থ্রি মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, জি স্যার। খুব ভালো। কারণ তোমার এই তুমি যদি রুল অফ থ্রি খুব ভালোভাবে করতে পারো, অনেক সময় অনেক স্যারের কাছে পরীক্ষা হালকা হয়ে যায়। তোমরা 5th ইয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা উদাহরণ দিই। আমরা যখন পড়াশোনা করতাম রাজশাহী মেডিকেল কলেজে, প্রথমে আমরা পাশ করে গেলাম। সেকেন্ড টাইমে আমাদের একটা বন্ধু অভয়নগর, যশোর অভয়নগর থানার গফফার, ও খুব ভালো ছাত্র আর কি, ও খারাপ করেছিল, বুঝছো? সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে গিয়ে, তোমাদের কাছে গল্পটা বলছি কিনা জানি না, পরীক্ষা দিতে গিয়ে আমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের মধ্যে দোয়া করি সবাই একবারে পাশ করে যাও। যারা খারাপ করে যায়, তখন খারাপদের প্রতি আমাদের, যারা আমরা পাশ করে গেছি, তখন খুবই দরদ চলে আসিস। আমার এই বন্ধুটা পাশ করতে পারলো না, প্রথমে পাশ করার ধান্দা থাকে নিজে কিভাবে পাশ করবো, তারপরে আমার এই বন্ধুগুলা কিভাবে পাশ করে যায়, এইটার তারপরে চলে আসে মনের মধ্যে। হ্যাঁ, আমরা তখন সবাই জানলা দিয়ে এদিক থেকে ওদিক থেকে উকি মারতেছি। পরীক্ষা দিতে গেল, ও সালাম দিল, সালাম দিয়ে কি যে কথা বললো। রফিকুদ্দিন স্যার ছিল মেডিসিনের, উনি আর পরীক্ষা নিলেন না, বললো তুমি যাও। পরীক্ষা নিলেন না, যাও। আমরা তো আবার মন খারাপ, এতে কি খারাপ করলো। পরে রেজাল্ট হলো, পাশ করলো। আমরা তখন অনেক চেষ্টা করে স্যারের কাছে বের করার চেষ্টা করলাম। স্যার তখন বললেন একটা কথা, দেখো, একটা ছেলে সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে আসছে, সে একটা রুগীকে এত সুন্দর সালাম দিয়ে এত সুন্দরভাবে রুগীর মাথায় হাত দিল, তার আর পরীক্ষা লাগে নাকি? তাকে ওখানে পাশ করাই দিছে। কথা বুঝছো? তাহলে সেলফ ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর ভাবে করবা, তারপরে পারমিশনটা খুব সুন্দর ভাবে নিবা, আর প্রপার এক্সপোজারটা মনে রাখবা। তুমি যেটা এক্সামিনেশন করতে যাচ্ছ, সেটা যদি বারবার খোলাখুলি করতে না হয়, একদম তার কাছে
পারমিশন নিয়ে যতটুকু খোলা যায় খুলে প্রপার পজিশনটা ঠিক রাখে দিবা। আমরা অনেক সময় তোমাদেরকে বিপদে ফেলার জন্য আমরা দুজন রুগীর ডান দিকে দাঁড়িয়ে থাকবো, যে জিনিসগুলো ভুল হয় সেগুলি মনে রাখবা। খালি আমি যেগুলি বলতেছি, আমরা ডান দিকে দাঁড়িয়ে থাকবো, তোমরা করবা কি বাম দিক থেকে পরীক্ষা শুরু করে দিলা, বা রুগী উঠেন, এদিকে ওঠেন, আপনি এদিকে করেন। যদি এটা কেউ করো আমরা খুবই মাইন্ড করব। রুগীকে কষ্ট দেওয়া যাবে না, বাম দিক থেকে পরীক্ষা করা যাবে না। মনে থাকবে দুইটা কথা, রুগীকে কষ্ট দেওয়া যাবে না, বাম দিক থেকে পরীক্ষা দেওয়া যাবে না। আস্তে করে স্যার বললো, স্যার আমি একটু ডান দিকে যেতে চাই স্যার। তুমি যখনই স্যারের কাছে সুন্দরভাবে বলবা তখন মনে করবে যে তোমার পাস হয়ে গেছে, বুঝতে পারছো? এরপরে তুমি যেটা দিবা তোমার বোনাস। তাহলে পরীক্ষা দিতে গিয়ে সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার। এখন স্যার কোনো একটা কিছু বলবেন তোমাকে এক্সামিনেশনের জন্য, এই তুমি ওর অ্যানিমিয়াটা দেখাও, তুমি ওর জন্ডিসটা দেখাও, অথবা ডু দা জেনারেল এক্সামিনেশন করো, সেটা পরে। আগে তুমি এইটা আগে তোমার নিজের পজিশনটা ঠিক করে তুমি এক্সামিনেশনে চলে যাও। এখন তুমি এক্সামিনেশন করতে গিয়ে যদি তোমাকে আমরা ধরি কি কি করবা, ধরো তোমাকে কোনো পরীক্ষা করতে দিলাম না, তোমাকে বলা হলো তুমি কি কি পরীক্ষা করবা, তুমি আস্তে করে দাঁড়িয়ে সুন্দর করে বলবা, মনের মধ্যে এখন মুখস্থ করে ফেলবা, স্যার আমি অ্যাপিয়ারেন্স, কোঅপারেশন, ডেকুবিটাস, বিল্ড, নিউট্রিশন, অ্যানিমিয়া দেখবো, জন্ডিস দেখবো, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কয়লোনাইকা, লিউকোনাইকা মনে থাকলে লিউকোনাইকা বলে দিলা। এরপরে মনে রাখবা স্যার বলছিল কয়েকটা ফুলে যাবে, শুধু ফুলে যাওয়ার মধ্যে আছে নেক গ্ল্যান্ড, জেভিপি, লিম্ফ নোড ইডিমা আর ডিহাইড্রেশন। তাহলে তোমার 16টা হয়ে গেল। ভাইটাল সাইন্স দেখবো স্যার, পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, রেসপিরেশন। তারপরে বলবো স্যার অ্যানথ্রোপোমেট্রি, হাইট ওয়েট দেখবো, স্কিন কন্ডিশন দেখবো, বেড সাইড ইউরিন অ্যালবুমিন দেখবো। এরপরে কিছু থাকলো, এই কটা মোটামুটি তোমরা বলে ফেলে তোমার মোটামুটি ডু দা জেনারেল এক্সামিনেশন শেষ। এইটা শতকরা 10 থেকে 15 ভাগকে দেওয়া হবে, বেশিরভাগ দেওয়া হবে অ্যানিমিয়া দেখাও। ডু দা জেনারেল এক্সামিনেশন মধ্যে এখন খুব ইম্পর্টেন্ট 4-5টা জিনিস, এই 4-5টা জিনিস তোমরা এক্সামিনেশন শিখে নিবা বা আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এগুলো কি কি? ডু দা জেনারেল এক্সামিনেশন যখনই তোমাকে দিবে, এখন তোমরা একটু ধীরে ধীরে কিছু কিছু জিনিস লিখে নাও। এখন আবারও তোমাদেরকে বলি, প্রথমবারে তোমাদেরকে যে কোনো ভাবে পাস করে যেতে হবে। আর এখন তোমাদের পাস করার সুবিধা হচ্ছে, তোমরা যেহেতু ঠিকমতো ক্লাস করতে পারতেছো না, আমরা তোমাদের ঠিকমতো ক্লাস নিতে পারতেছি না, করোনা আমাদের পিছনে সবসময় ধাওয়া দিচ্ছে, আমরা সবসময় চাবো তোমাদেরকে পাস করিয়ে দেওয়ার। তখন স্যার তারা তো ফেলও করতেছে, হ্যাঁ ফেল তো করবেই, ফেল করবে না তা না, তোমরা যদি সবাই পারো সবাইকেই পাস করে দেবো আমরা। ওই জন্য এখন মাস্ট নো গুলি করবা। তাহলে ডু দা জেনারেল এক্সামিনেশন যখনই দেওয়া হবে তোমাকে এক্সামিনেশন, তুমি এক্সামিনেশনের ফাঁকে ফাঁকে মনের মধ্যে রাখে দিবা এর কি কি থাকতে পারে পজিটিভ ফাইন্ডিংস। কারণ সেকেন্ড কোশ্চিন তোমার কি পাইলা, তুমি কি পেয়েছো, পজিটিভ ফাইন্ডিংস বলো। এই তিনটার মধ্যে একটা কোশ্চিন হবে সেকেন্ড কোশ্চিন। এই কোশ্চিন যখনই করা হবে তুমি মনের মধ্যে রাখে দিবা, অনেকগুলি রাখো, আমি আজকে লিমিটেড কয়েকটা বলে দেবো, এই করা রাখে দিবা। তার মধ্যে ফেসিয়াল একটা চেঞ্জ থাকতে পারে। ফেসিয়াল চেঞ্জ নিয়ে আমাদের কি কি পরীক্ষা হতে পারে? একটা হচ্ছে পেরিঅরবিটাল সোয়েলিং, দ্যাট ইজ পাফি ফেস। তাহলে এক্সামিনেশনের সময় পাফি ফেসটা একটু দেখে নিবা সুন্দর করে। হিমোলাইটিক ফেসিস থাকতে পারে, হিমোলাইটিক ফেসিসটা কি পরে একটু তোমাদেরকে বলতেছি, যে তার মুখের মধ্যে একটা হিমোলাইটিক ফেসিসের চেঞ্জ আছে, ওটা ইন্সপেকশন করেই বুঝতে পারবা তুমি। 3 নম্বর হচ্ছে কুশিং সিনড্রোম, যে তার গালগুলা ফুলে গেছে, লাল হয়ে গেছে, কি সুন্দর মোটা তাজা হয়ে গেছে, কুশিং সিনড্রোম। এই 3টা জেনারেল ফিচার পাওয়া যেতে পারে। এরপরে যে ফিচারগুলি পাবা সেগুলি হচ্ছে সুন্দর করে সব দেখবা। কিভাবে দেখবা? আমি যখন এক্সামিনেশনে দেখাবো আমি তোমাদেরকে শেখাই, এই যে এখান থেকে মাথায় এইভাবে হাত দিয়ে এই হাত দিয়ে এই অ্যানিমিয়া, জন্ডিস, হা করতে বলি, জিভ বার করতে বলি, জিভ উল্টাতে বলি। অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস আমি দেখে নিলাম, 3টা দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি বলি কি যে তুমি জাস্ট নাক কান গলা হাঁ করে নাক কান গলা দেখে লাইটটা সরিয়ে রাখো। এরপরে জাস্ট ঘাড়ে হাত দিতে বলি, ঘাড়ে হাত দিয়ে সোজা হাতে চলে আসতে বলি। হাতে এসে পালস দেখে এইখান দিয়ে গিয়ে দুই হাতের এখান থেকে গিয়ে এই দিক দিয়ে নেমে পড়তে বলি। নামার সময় কি এইখানে 2টা, পেটে 2টা,
পায়ে দুটা, এইখানে দুইটা, পেটে দুইটা, পায়ে দুইটা, এখানে দুইটা কি, এখানে রেট, রেসপিরেটরি রেট দেখবো আমরা, এখানে রেসপিরেটরি রেট দেখবো তোমার চেস্টে। আর চেস্টে অন্য কোন রকম কোন ডিফর্মিটি বা কিছু আছে কিনা, চেস্ট গেল। এইখানে এসে পেটে এসে দেখবো আমরা ডিহাইড্রেশন আর হচ্ছে কফ ইম্পালস দেখবো, ডিহাইড্রেশন আর কফ ইম্পালস। কফ ইম্পালস দেখার সময় ওখানে লিম্ফ নোড দেখে নিব। পায়ে কি দেখবো, পপলিটিয়াল আর্টারি দেখবো, ইডেমা দেখবো, পপলিটিয়াল আর্টারি দেখবো, ইডেমা দেখবো, দুইটা করে জাস্ট তোমাদেরকে বললাম। এরপরে আমি ব্যাকটা ঘুরাই নিয়ে ব্যাকবোনটা দেখবো, দেখার পরে আমি স্যারের কাছ থেকে চাই নেব, স্যার ফর কমপ্লিশন অফ মাই জেনারেল এক্সামিনেশন I want to measure blood pressure, bedside urine albumin and anthropometry. Blood pressure, bedside urine albumin and anthropometry. এই তিনটা তোমরা পেডিয়াট্রিক্সে চেয়ে নিবা, যে হাইট ওয়েট দেখবো স্যার, ব্লাড প্রেসার দেখবো আর বেডসাইড ইউরিন অ্যালবুমিন। আপনি যদি পারমিশন দেন তাহলে তোমার এক্সামিনেশন শেষ। এরপরে তোমার পজিটিভ ফাইন্ডিংস কিছু পাওয়া যাবে। যখনই তুমি পেরিঅরবিটাল সোয়েলিং বললা, যে পেরিঅরবিটাল সোয়েলিংটা আমি দেখতে পেয়েছি, কে নায়কটা কে ছবিতে আসলো, সৌরভ নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো মুস্তাক, স্যার শুনতে পাচ্ছি, মুস্তাকিম, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওই নায়কটা কার ছবি, একটা নায়কের ছবি আসছিল একটু আগে সামনে, কে ওইটা? স্যার নেপালের, স্যার নেপালের সুলভ পাউডেল স্যার। সুলভ, সুলভ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, এই নেপালি তোমরা আমার ভাষা বুঝতে পারতেছো? সুলভ বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, কোনো সমস্যা হলে কোনো সেই জায়গায় বলবা, হ্যাঁ, যেখানে যেখানে সমস্যা হবে। আচ্ছা এখন আসো তাহলে। ওকে স্যার। এখন আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমার কথাগুলো বুঝতে পারতেছো তো না? জি স্যার, বুঝতে পারতেছি। আসলে তোমার আসলে হচ্ছে কি, অনলাইনে ক্লাসটা, লেকচারটা এনাফ, মানে প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে একটু সমস্যা। তারপরে এখন সমস্যা তো হলে কিছু করার নাই, এটা তো আন্তর্জাতিক সমস্যা, শুধু আমাদের সমস্যা না, তাই না? এখন তোমরা কিছু কোশ্চেন লিখে রাখো। ডু দা জেনারেল এক্সামিনেশনটা আমরা যদি কোনো সময় ক্লাসের মধ্যে, মানে আমরা 5 দিনও সময় পাই, রাত্রে হলেও আলহামদুলিল্লাহ তোমাদেরকে শিখাই দিব। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব তোমাদেরকে শিখাই দেওয়ার। এখন কোশ্চেন গুলো বাড়িতে বসে বসে ডু দা জেনারেল এক্সামিনেশনের কি কি কোশ্চেন আসতে পারে, যেমন তোমাকে ডু দা জেনারেল এক্সামিনেশন করতে দেওয়া হলো, তুমি পেয়ে গেলে পেরিঅরবিটাল সোয়েলিং, পেরিঅরবিটাল সোয়েলিং, তাহলে তোমাকে বলবে তুমি কি পেয়েছো, স্যার পজিটিভ ফাইন্ডিংস, দেয়ার ইজ পেরিঅরবিটাল সোয়েলিং, দ্যাট ইজ পাফি ফেস। পাফি ফেসটা বলবা। এখন স্যার বলবে এই কি কারণে হতে পারে, স্যার আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তুমি একটা ডায়াগনোসিস বলবা না, কারণ তোমাদের আগের দিনের রুগীগুলা দেখা থাকবে, তোমাদের রেজিস্টার বা যে কেউ দেখিয়ে দিবে। তোমরা দেখা রুগীকে পরীক্ষার সময় কোনোদিনই দেখো নাই, অদেখা ভাবে প্রকাশ করবা। মনে থাকবে কথাটা, কোনোভাবেই প্রকাশ করবা না যে তুমি রুগীটাকে আগে দেখছো, তাহলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে জেনারেলাইজ সোয়েলিং নিয়ে আসলে তুমি মনের মধ্যে কি কি নিয়ে আসবা? মনের মধ্যে নিয়ে আসবা স্যার রেনাল কজ, লিভার কজ, হার্ট কজ, আমাদের পেডিয়াট্রিক্সে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কি কি বললাম? রেনাল কজ, লিভার কজ, হার্ট কজ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কোন স্যার পছন্দ করেন অ্যানজিওনিউরোটিক ইডেমা, অ্যানজিওনিউরোটিক ইডেমা, কারো অ্যালার্জি হলে চোখটা ফুলে যায়। এই 5টা কজের মধ্যে থাকবে। এখন তোমাকে বলবে তোমার কাছে কি মনে হয়, আবারও তোমাকে বলবা স্যার আমি একটু হিস্ট্রি নিতে চাই। কি হিস্ট্রি নিতে চাও? স্যার আমি তার প্রস্রাবের কি সমস্যা, তার জন্ডিস ছিল কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা স্যার, আর স্যার তার কোন ফ্যামিলি থেকে আসছে, তাহলে আমি বলে দিতে পারবো স্যার কোন কি কারণে হতে পারে। কথা বুঝছো?
আচ্ছা, তাহলে পাফি ফেস এখান থেকে 2-1টা কোশ্চেন ধরবে, পরে তোমাদেরকে লং ফেস যখন পড়ানো হবে এজিএন, নেফ্রোটিক সিনড্রোম, সিএলডি সব পড়ানো হবে, বাদ দাও। এরপরে আসো তোমাকে পেতে পারো তোমার হিমোলাইটিক ফেসিস। যখনই তুমি বলবো স্যার অন ইন্সপেকশন আই ফাউন্ড দেয়ার ইজ হিমোলাইটিক ফেসিস, বলবে কি হয়েছে, হিমোলাইটিক ফেসিস কেন বলতেছো? স্যার ম্যালার প্রমিনেন্ট, ম্যালার প্রমিনেন্ট, প্রথমে এটা দিয়ে শুরু করবা। স্যার ম্যালার প্রমিনেন্ট, ফ্রন্টাল বসিং, স্যার ডিপ্রেসড নেজাল ব্রিজ, তিনটা বলবা, ম্যালার প্রমিনেন্ট, ফ্রন্টাল বসিং, ডিপ্রেসড নেজাল ব্রিজ। আর 4 নম্বরে যদি তোমার রোগী থাকে ম্যালাক্লুশন অফ টিথ। এইটা বলার পরে তোমাকে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসাতে চলে গেল, ঠিক আছে? এরপরে তোমার থ্যালাসেমিয়া রোগী চলে গেল। এরপরে আসো, এটা গেল। এরপরে তোমার পড়তে পারে, তুমি ডু দা জেনারেল এক্সামিনেশনে তোমার রোগীর তুমি পাইতে পারো অ্যানিমিয়া, তুমি অ্যানিমিয়া পাইতে পারো, অ্যানিমিয়া, ঠিক আছে? অ্যানিমিয়া হলে তোমাকে এখন প্রশ্ন করবে যে যখনই তুমি বলে দিলে স্যার মাইল্ড, মডারেট আর সিভিয়ার অ্যানিমিয়া, একটা কথা মনে রাখবা, মাইল্ড কে সিভিয়ার করবা না, সিভিয়ার কে মাইল্ড করবা না। মোটামুটি মাইল্ড কে যদি তোমরা মডারেটও বলো আমরা পাস করাই দেবো, মডারেট কে তবে অ্যাকুরেট বলার চেষ্টা করবা, কারণ তোমাদের তো আগের দিন রুগী দেখা থাকবে রে ভাই, ঠিক আছে? এখন তোমাকে তোমার কি কাজ মনে হচ্ছে, তোমরা হঠাৎ করে বলে বলো স্যার থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া কিভাবে বুঝলে তুমি? তোমার বলার দরকার কি? তুমি কোশ্চেন ইনভাইট করো স্যারকে। তুমি তোমাদের তৈবুর রহমান স্যারের হোস্টেল অথবা ইউসুফ আলী হোস্টেল আমাকে নিয়ে যাবো, আমাদেরকে তুমি নিয়ে যাও আমাকে, স্যার এই দিক দিয়ে আসেন। তুমি কেন হঠাৎ করে উত্তরগুলা যেগুলো আমি চাচ্ছি সেই উত্তরগুলো আগেই বলে দিবা? স্যার জি স্যার ওর এখন আছে স্যার মডারেটলি অ্যানিমিক স্যার পেশেন্ট ইজ। ডায়াগনোসিস কি তোমার? স্যার ফর ডায়াগনোসিস, একদম সুন্দরভাবে কথা বলবা। ফর ডায়াগনোসিস আই ওয়ান্ট টু টেক হিস্ট্রি and do relevant examination. I want to take history and do relevant, দুইটা কথা বলবা। স্যার আমি ডায়াগনোসিস করার জন্য কিছু হিস্ট্রি নিব আর রিলিভেন্ট কিছু এক্সামিনেশন করব, তারপরে স্যার ইনভেস্টিগেশন করব। বুঝতে পারছো কথাটা কি বলবা? মেডিসিন হোক পেডিয়াট্রিক্স হোক, তোমাদেরকে এক্সামিনেশন করে বলবে তোমার ডায়াগনোসিস কি, হট করে তোমরা ডায়াগনোসিস বলে দাও বিধানচন্দ্র রায়ের মতো, দেখেই রোগী ডায়াগনোসিস করে দিলা, তাইলে হলো? তোমরা বলবা স্যার for diagnosis I want to take history, do relevant examination and some investigation. তখন তোমাকে বলবে ঠিক আছে তুমি কি হিস্ট্রি নিবা, তখন তুমি তারপরেও বলবে এই তাও না কিচ্ছু পারবে না, তুমি তাও বলো। তখন তুমি মনে করবা এর অ্যানিমিয়ার সাথে কোনো একটা ফাইন্ডিংস আছে যেটার জন্য তোমাকে স্যার জোর করতেছে। হয় তার অ্যানিমিয়ার সাথে দেখবে যে থ্যালাসেমিক ফেস আছে, হিমোলাইটিক ফেস আছে, তখন বলবা স্যার আমার কাছে এটা হিমোলাইটিক অ্যানিমিয়া মনে হচ্ছে। কেন বললা? স্যার অ্যানিমিয়া আছে এবং তার ফেসটা স্যার একটু হিমোলাইটিক চেঞ্জ আছে। ও ভেরি গুড, তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়াতে চলে গেল তোমার প্রশ্ন, ঠিক আছে? তোমাকে ওগুলি কিছু বললো না, অ্যানিমিয়া হয়েছে, তুমি বলো কি জন্য হয়েছে, তখন তুমি বলবা স্যার আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে অ্যানিমিয়া যেখানেই তোমাকে যেভাবেই ধরুক, তুমি কিন্তু অ্যানিমিয়ার কারণটা আজকে যেটা বলে দিব 1 লক্ষ আছে, তিনটা করে মনে রাখে দিবা। স্যার এই অ্যানিমিয়াটা যদি অ্যাকুট কজে হয়, হঠাৎ কোনো কারণে হয়, তাহলে স্যার এটা হিমোরেজ অর অ্যাপ্লাস্টিক অর লিউকেমিয়া আর অ্যাকুট লিউকেমিয়া এই কারণে হতে পারে। অ্যাকুট কজ হলে কয়টা বললাম? 3টা। কি কি? হিমোলাইসিস, হিমোরেজ অর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর লিউকেমিয়া, এই 3টা। বুঝতে পারছো? সুলভ? আচ্ছা, তোমাকে যখনই অ্যানিমিয়া তুমি পাবা, মডারেট বা সিভিয়ার বলবা, তখন তোমাকে যখনই বলবে এই কি পাইছো স্যার মডারেট অ্যানিমিয়া পেয়েছি, কি কারণ বলবা স্যার কারণ ডায়াগনোসিস করার জন্য আমি হিস্ট্রি নিব, আদার রিলেভেন্ট এক্সামিনেশন করব। বলবে না তুমি এমনি বলো স্যার তাহলে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যদি স্যার অ্যাকুট কারণে এই অ্যানিমিয়াটা হয় স্যার, তাহলে হিমোরেজের জন্য হতে পারে, হিমোলাইসিসের জন্য হতে পারে, অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর লিউকেমিয়ার জন্য হতে পারে স্যার। আর যদি ক্রনিক কজ হয়, ক্রনিক কজের জন্য প্রথমে তোমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবা। স্যার যদি এই মডারেট আর সিভিয়ার অ্যানিমিয়াটা অনেক দিনের জন্য হয় স্যার, তাহলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হতে পারে স্যার।
স্যার এটা হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য হতে পারে স্যার। স্যার অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এই ক্রনিক ডিজিজের মধ্যে সবগুলি পড়ে যাবে। এই তিনটা, তাহলে তিনটা ছয়টা হলো। এখন তোমাকে প্রশ্ন করবে, আচ্ছা তুমি বলো তো তুমি কি এক্সামিনেশন করবা? স্যার আমরা একটা সিবিসি পিবিএফ করবো, তাহলেই তারপর আর কি লাগবে পরেরটা। এই আমি আর থিওরি আর যাচ্ছি না। অ্যানিমিয়া গেল। জন্ডিস তুমি এক্সামিনেশন করে বললা, তোমাকে বললো হোয়াট ইজ ইউর পজিটিভ ফাইন্ডিং? স্যার I found there is mild or moderate or severely icteric, mild, moderate or severely icteric, or sir jaundice 2 or 3 plus আমার কাছে মনে হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কারণে হতে পারে? জন্ডিসের লক্ষণ তুমি জানো, তুমি পড়ো, আমার কোনো অসুবিধা নাই। আমি যে তিনটা বলবা তিনটা এখন থেকে মনে রাখবা। এখন তোমরা 1-2 রান করবা, শুধু যদি সুযোগ পায় 4-6 মারে দিবা। প্রথমে 4-6 মারার দরকার নাই, 1-2 মানে ঠেকায় রাখো, ঠেকে আল্লাহর রহমে পাস করে দাও। পাস করার সঙ্গে যদি বোনাস পেয়ে পাস করো, আমাদের তো অসুবিধা নাই। তাহলে কি তিনটা মনে রাখবা, লিখে রাখবো। হেপাটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া। কেউ হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া 2 নম্বরে দিতে পারো। হেপাটাইটিস, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া এন্ড chronic liver disease. Hepatitis, hereditary hemolytic anemia and chronic liver disease. ঠিক আছে? জন্ডিস বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাকে আবার জন্ডিসের কোনো রোগী থাকলে এটা খুব সাবধানে চিন্তা করবা। যদি জন্ডিসের কোনো রোগী থাকে, তোমাকে যদি বলে তুমি জন্ডিসটা দেখাও, তুমি জাস্ট মাথাটা একটু উপর দিকে তাকাবা। স্যার আমি ব্রড ডে লাইটে এটা এক্সামিনেশন করতে চাই স্যার। স্যার তখন বলবে না তুমি এখানেই করো, তখন তুমি এখানে করে ফেলবা, ঠিক আছে? কিন্তু ব্রড ডে লাইটটা চাইবা, তাহলে মনে করবে তোমার 50% পাস হয়ে যাচ্ছে। শুধু চাওয়ার জন্য ব্রড ডে লাইট, জন্ডিস গেল। তাহলে ডু দা জেনারেল এক্সামিনেশনে তোমরা যেগুলি পড়বা সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাপিয়ারেন্সে তুমি পাপি ফেস, হিমোলাইটিক ফেস আর কুশিং সিনড্রোম তিনটা পড়লা। এখানে এসে অ্যানিমিয়া বললাম, জন্ডিস বললাম। এখন আসো ইডিমা। তোমাকে বলবে ইডিমাটা দেখাও। আমাদের পেডিয়াট্রিক্সে শীতকালে পরীক্ষা হলে আমরা ড্রেস খুলতে দিব না, জাস্ট ইডিমাটা বলবো। তুমি ইডিমাটা দেখে বলবো স্যার পেশেন্ট ইজ ইডিমেটাস, ঠিক আছে? পেশেন্ট স্যার ইডিমা প্রেজেন্ট। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। ওই যে কল এসেছিল বুঝছো, এই জন্য একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, তাহলে এরপরে ইডিমা প্রেজেন্ট বলবা। তখন তোমাকে বলবে ইডিমা থেকে কোশ্চিন যদি অ্যানিমিয়া, জন্ডিস, ইডিমা এগুলি পাও, ওইখানে 4-6 মেরে একদম লং ভাইভা পর্যন্ত পাস করে চলে আসবে, এমন সুন্দর করে উত্তর দিবা। কি বলো? স্যার আমার কাছে ইডিমা। কি টাইপের ইডিমা? পিটিং টাইপ অফ ইডিমা। আর কি ইডিমা আছে? স্যার নন পিটিং টাইপ অফ ইডিমা। এই নন পিটিং টাইপ অফ ইডিমার উদাহরণ দাও, বলো দেখি। নন পিটিং টাইপ অফ ইডিমা কি কি আছে বলো দেখি। নেপাল, সুলভ, জি স্যার। বলো নন পিটিং টাইপ অফ ইডিমার কজ বলো। কি কারণে নন পিটিং টাইপ অফ ইডিমা বলে? বলো যে স্যার আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, এখন আর শুনতে পাচ্ছি না কিছু। সুলভ, সুলভ, সবাই মিলে বলো নন পিটিং টাইপ অফ নন পিটিং টাইপ অফ ইডিমার কজ বলো। মিক্সিডেমা। মিক্সিডেমা। আর সবাই মিলে বলো। মেডিসিন করে এসে নন পিটিং টাইপ অফ ইডিমা বলতে পারতো না? সবগুলা রোল নিচ্ছি আমি, এখনই যাচ্ছি প্রিন্সিপাল স্যারের কাছে। স্যার এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেন আপনি। তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব আজকে। সবাই মিলে বলো নন পিটিং টাইপ অফ ইডিমা। আচ্ছা ঠিক আছে, শোনো, এই প্রশ্নগুলা যখনই উত্তর দিতে পারবা তখনই মনে করবে যে রেজাল্ট ভালো হয়ে যাবে। বুঝতে পারছো? আগে বলবা আমাদের দিনাজপুরে এই অঞ্চলের লোক, এই অঞ্চলে পড়তে আসছো তোমরা, আগে বলবা এলিফ্যান্টিয়াসিস। কি বলবা? এলিফ্যান্টিয়াসিস অর ফাইলেরিয়াসিস, 1 নম্বর কজ।
এলিফ্যান্টিয়াসিস অর ফাইলেরিয়াসিস যখনই বলবা তখনই পাস হয়ে গেল তোমার। নন পিটিং টাইপের। 2 নম্বরে মিক্সজিডেমা। 3 নম্বরে চুপ করে থাকবা। কোন স্যার ডিপ ভেন থ্রোম্বোসিস বলতে বলেন, কোন স্যার এটা বলার দরকার নাই। যদি দেখো যে স্যার চুপ করে আছে তাহলে মনে করবে যে শুনতে চাচ্ছেন উনি, ওটা স্যারের মুখ দেখেই বুঝতে পারবা। তাহলে নন পিটিং টাইপ অফ ইডিমা হচ্ছে, একটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, 2 নম্বর হচ্ছে মিক্সজিডেমা, আর 3 নম্বর হচ্ছে ওই ল্যাপটপটা ফরিদ ভাই নিয়ে গেছে স্যার। ফরিদ ভাইকে মোবাইল করলাম, বলছে আমার ড্রাইভার নাই, ওই জন্য স্যার আমি তো ল্যাপটপটা আনি নাই এখান থেকে। ঠিক আছে, তাহলে 3টা গেল। তারপর তোমাকে পিটিং টাইপ অফ ইডিমা। আচ্ছা, ইডিমা, তারপরে পাফি ফেস, এই সব জিনিসগুলি মনে করবা যে একই কজ, 4টে কজ: রেনাল কজ, লিভার কজ, হার্ট কজ, পলিনার্জিক ম্যালনিউট্রিশন। আমাদের পেডিয়াট্রিক্স এর অনেক স্যাররা একটা জিনিস পছন্দ করেন, অ্যাঞ্জেনিউরিটিক ইডিমা। হয়ে গেল। এরপরে আসো ডু দা জেনারেল এক্সামিনেশনে আরেকটা যদি সেই সময় না থাকে, এটা দেওয়া হয় না, আরেকটা হচ্ছে লিম্ফ নোড। তুমি লিম্ফ নোড যখনই এক্সামিনে থাকলো কোনো রোগীর, তখন তোমাকে এটা মনে করবা শর্ট কেসে তোমাকে দেওয়াই হবে, তুমি লিম্ফ নোডটা এক্সামিনেশন করো। তো লিম্ফ নোড এক্সামিনেশনটা সরাসরি না দেখালে তোমরা বুঝতে পারবা না। কিন্তু লিম্ফ নোড এক্সামিনেশনটা করার সময় কি কি করবা, জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। যে লিম্ফ নোড এক্সামিনেশন করার সময় প্রথম লিম্ফ নোড এক্সামিনেশনে প্রথম হবে হচ্ছে সাইট, কোন কোন সাইটে আছে, খুব ইম্পর্টেন্ট সাইট। আচ্ছা, 2 নম্বরেই হচ্ছে সাইজ। লিম্ফ নোড অনেকের থাকে, যদি সাইজ সিগনিফিকেন্ট না হয় ওটা আমাদের কাছে কোনো সমস্যা নাই। এই লিম্ফ নোড নিয়ে যখন তুমি প্র্যাকটিক্যাল জীবনে ডাক্তারি করতে যাবা, বহু রোগী তোমাকে অনেক টাকার ভিজিট দিয়ে যাবে শুধু এই লিম্ফ নোড নিয়ে, যে এইটা ফুলে গেছে, দেখেন তো টিউমার হয়েছে, হোমিওপ্যাথি খাইছে, অমুক করছি তমুক করছি। কিন্তু লিম্ফ নোড যদি সাইজটা একটা নির্দিষ্ট লেভেলে বড় না হয়, সেটা প্যাথোলজিক্যাল না। তাহলে সাইজ 2টা গেল। এরপরে নাম্বার, কয়টি হয়েছে। এরপরে লিম্ফ নোডের অন্যগুলা, এটা ডিসক্রিট না ম্যাটেড। ম্যাটেড মানে দুইটার সাথে লেগে আছে কিনা, ডিসক্রিট না ম্যাটেড। হয়ে গেল। এটা ফার্ম, হার্ড না সিস্টিক, এটার কনসিস্টেন্সিটা লাগবে। এটা ফার্ম ইন কনসিস্টেন্সি, সিস্টিক না হার্ড। ঠিক আছে, এটা হওয়ার পরে এরপরে লাগবে এটা টেন্ডার না নন টেন্ডার, এটা টেন্ডার অর নন টেন্ডার। ঠিক আছে, এরপরে এটা মুভেবল কিনা, মুভ করে কিনা, এটা মুভ করে অর ফিক্সড টু আন্ডারলাইন স্ট্রাকচার আর ওভারলাইং স্কিন, দুইটার মধ্যে কোথাও ফিক্সড আছে কিনা। লাস্টলি বলবা স্যার আমি লিম্ফ নোডটা যখন দেখবো, ইট হ্যাজ এনি ডিসচার্জিং সাইনাস অর নট, এনি ডিসচার্জিং সাইনাস অর নট। তাহলে একটা লিম্ফ নোড এক্সামিনেশন করার সময় এই পর্যন্ত তোমাকে জানতে হবে। তোমাকে যদি ভাইভাতেও ধরে কি কি করবা, তুমি বলবা স্যার সাইড দেখবো, সাইজ দেখবো, নাম, এটা ডিসক্রিপ্টর, এটা স্যার এটা টেন্ডারনেস দেখবো, স্যার এটা ফিক্সড না মুভ কিনা দেখবো, এটা আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সড অর মুভেবল কিনা, আর এটার কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা। ডিসচার্জিং সাইনাস যখনই তুমি বলবা, তখনই তুমি কোশ্চেন মনে করে যে স্যার তোমাকে একটা কোশ্চেন সঙ্গে সঙ্গে করবে। একটা ডিসচার্জিং সাইনাস কোথাও পাওয়া যেতে পারে, জাস্ট বলে দেবা স্যার টিউবারকুলাস হলে। এই ফিক্সড কোথায় হতে পারে, স্যার যদি ম্যালিগন্যান্ট কন্ডিশন হয় স্যার। এই ম্যাটেড কখন হয় স্যার, যদি এটা স্যার যদি আমাদের টিউবারকুলোসিস হয় স্যার, তাহলে ম্যাটেড হবে। বুঝছো, মানে কোশ্চেন গুলো স্যারের কাছে খালি ইনভাইট করে নিবা, স্যার রেডি আছে, তোমাকে কি ধরবে। ঠিক আছে, এই গেল। এরপরে তোমাদের জেভিপি দিতে পারে, জেভিপিটা দেখার জন্য। আর ডু দা জেনারেল এক্সামিনেশন থেকে আর কিছু দিবে না। ঠিক আছে, তাহলে ডু দা জেনারেল এক্সামিনেশনের আজকে তোমাদেরকে কি কি দিলাম আমি করতে। ডু দা জেনারেল এক্সামিনেশন তোমরা যারা পরীক্ষা দিবা, এই আজকে যে কজন ক্লাস করছো, তারা যদি মনে করো ফাইনাল পরীক্ষা দিচ্ছ, ডু দা জেনারেল এক্সামিনেশনের কোনো জায়গায় ফেস করো নাই, না করার জন্য তোমার খারাপ হয়েছে, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিব। কোনো না কোনো জায়গায় ফেস করতেই হবে। এমন হতে পারে ডু দা জেনারেল এক্সামিনেশন দিয়ে তোমার পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। মনে থাকবে কথাটা, শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। তাহলে হ্যালো, কথাগুলো বুঝতে পেরেছো?
Yes, sir. জি স্যার পারছি। আচ্ছা কোনো জায়গায় সমস্যা থাকলে বলবা, বুঝছো? কোনো জায়গায় সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলবা। তোমাদের এখন কি কোনো কোশ্চিন আছে? নাহলে আমি এটা সামারাইজ করে আরেকটা জায়গায় যাব। তোমাদের এই ডু দা জেনারেল এক্সামিনেশনের এখানে কোনো কোশ্চিন আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার কোন একটা পেশেন্টে যদি অ্যানিমে দেখাইতে বলে, অ্যানিমে দেখানোর পর কি কোশ্চেন করতে পারে স্যার, প্রশ্নগুলা এই ও, আরেকবার আমি বলতেন তো স্যার। আমি তো পরীক্ষা দিয়ে দিলাম। আচ্ছা আবার পরীক্ষা দিচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, কতজন ক্লাস করতেছো আমি দেখতে পাচ্ছি না। কতজন, আমার ডিপার্টমেন্টাল হেড স্যার আসছেন আমার পাশে, কতজন ক্লাস করতেছো? স্যার 30 জনের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, 30 জন স্যার। আর আছো ছাত্র আছো কতজন? স্যার 50 জন। তাহলে 20 জন করে একটু কম করতেছো তো, কি জানো 50 তোমরা জন স্যার। কালকে রাত্রে? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার জানে কিন্তু স্যার অনেকে জয়েন হয়তো স্যার। ও না, এখানে এরকম জয়েন না করলে তো সমস্যা। আমাদের তো কাল 11টার সময় আমি শুনতে পেরেছি ক্লাস নিতে হবে। আমরা তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করতেছি, তাই না? তাহলে আমি তো এখানে দেখতে পারবো না কে কে ক্লাস করতেছে, কে কে করতেছে না। স্যার কোনটাতে দেখতে পাবো স্যার? পার্টিসিপেন্ট আছে স্যার, দেখেন স্যার পার্টিসিপেন্ট আছে ওখানে দেখেন স্যার একটু। আপনি স্যার নিচের মোবাইল থাকলে না নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা আছে। মোবাইলে তো দেখিনি, আমি তো ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ, এই জন্য। আচ্ছা ঠিক আছে, যে কজন করছে অসুবিধা নাই। তো সবাইকে জানাই দিও পেডিয়াট্রিক্স এর ক্লাস শুরু হয়েছে, তো আমাদের ক্লাসগুলো মিস যায় না। পেডিয়াট্রিক্স এর আমরা কেউ না কেউ কোনোভাবে নিবো আর কি ক্লাস। হ্যাঁ, আর এখন আসো তাহলে আবার তোমার শর্ট কেসে যেটা বললা যে কোশ্চিনটা কি হবে। ধরো তুমি পরীক্ষা দিতে আসলা, আমি পরীক্ষা দিতে আসলাম, স্যারদেরকে সালাম দিলাম। স্যার আমি তারপরে সালাম দেওয়ার পরে তিনটা জিনিস, রুল অফ 3, সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার, এটা সকলে এটা কোশ্চিন আউট করে দিলাম ঠিক করে। আমি একজন পরীক্ষার্থী, মা আপনাকে আমি একটু পরীক্ষা করতে চাই, বাবা আপনাকে একটু পরীক্ষা করতে চাই, বাবা বা ছেলেটার মাথায় আদর করে একটু পরীক্ষা করতে চাই, দিয়ে প্রপার এক্সপোজার করে ফেলবা আগেই। ওই পরীক্ষা করতে গিয়ে খোলাখুলি করা যাবে না, সুন্দর পজিশন করবা। পরীক্ষা করতেছো, ছোট বাচ্চা পা উপরে তুলে রেখে দিছে, তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। তুমি সুন্দর পজিশন করে পরীক্ষা শুরু করলা, পরীক্ষা শুরু করে তুমি এক্সামিনেশন করে পেয়ে গেলা যে রোগীটার অ্যানিমিয়া আছে, ঠিক আছে। তুমি তখন বললা যে হ্যাঁ মাইল্ড, মডারেট আর সিভিয়ার কোনো একটা অ্যানিমিয়া আছে, ঠিক আছে। তুমি মডারেটে, তুমি আমাকে কোশ্চেন করলা স্যার তাহলে এখন কি কোশ্চেন কি হবে। হ্যাঁ, যখনই তুমি অ্যানিমিয়া পেলা তখন তোমাকে স্যার বলবেন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তোমার ডায়াগনোসিস কি। তখন তুমি ডায়াগনোসিস হঠাৎ করে বলে ফেলবা না, কারণ আগের দিন তোমাকে আমাদের মিড লেভেলের ডক্টররা তোমাকে দেখাই রাখবে রোগীটা। তুমি আমার কাছে প্রকাশ করবে আমি রোগীটা কোনোদিন দেখি নাই স্যার, আমি আজকেই ডায়াগনোসিস করবো, ঠিক আছে। তাহলে ডায়াগনোসিস করার জন্য স্যার ফর ডায়াগনোসিস এই উত্তরটা প্রথমে দেবো। ফর ডায়াগনোসিস আই ওয়ান্ট টু টেক হিস্ট্রি, ডু রিলিভেন্ট এক্সামিনেশন এন্ড সাম ইনভেস্টিগেশন, মনে থাকবে। তখন তোমাকে বলবে না তুমি এটা দেখে বলো। তখন তুমি যখনই তোমাকে বলবে এইটা দেখে বলো, তখন মনে করবা এর কোনো একটা পজিটিভ ফাইন্ডিংস আছে যেটা দেখে বলা কিছুটা সম্ভব। সেটা কি পজিটিভ ফাইন্ডিংস হতে পারে? সেটার পজিটিভ ফাইন্ডিংস হতে পারে তোমার যে ওর হিমোলাইটিক ফেসিস থাকতে পারে, ঠিক আছে। অথবা অথবা তোমাকে বলো না, তখন তুমি অথবা বলো তুমি ডায়াগনোসিস বলো, তুমি কোনো ক্লু পাও নাই। তখন তোমাদেরকে আমি শেখালাম কি অ্যানিমিয়ার কজ শত শত আছে, তুমি আপাতত 6টা মনে রাখবা। 6টা কি মনে রাখবা? স্যার এই অ্যানিমিয়াটা, তোমার তো শর্ট কেস, তুমি তো কোনো হিস্ট্রি নিতে পারো নাই, তুমি তো জানো না এটা লং হিস্ট্রি না শর্ট হিস্ট্রি। তুমি তখন বলবা স্যার ফর এইটা স্যার যদি অ্যাকুট কজ হয় তুমি 3টা বলবা, ক্রনিক কজ হলে 3টা বলবা, তারপরে হাজার হাজার বলো। তুমি অ্যাকুট কজে বলবা স্যার হিমোলাইসিসের জন্য হতে পারে স্যার, স্যার হিমোরাজের জন্য হতে পারে, অর 2টার মধ্যে যে কোনো একটা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর লিউকেমিয়া বলে দিলা স্যারকে। স্যার যদি এটা ক্রনিক কজ হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়ে গেল।
তারপরে তুমি যখন কজ বলো তখন বলবে আচ্ছা ঠিক আছে, তুমি এখন ডায়াগনোসিস জন্য কি করবা, আবার ওই একই কথা বলবা, স্যার আমি হিস্ট্রি নিব, রিলিভেন্ট এক্সামিনেশন করবো আর ইনভেস্টিগেশন করবো। এইবার যে কোশ্চিনটা তোমাকে স্যার করছিলেন, এটা তোমার ইনভেস্টিগেশন শুনতে চেয়েছিলেন স্যার, কথা বুঝতে পারছো? তুমি এখন কি করবা, কিন্তু তুমি বুদ্ধি করে বললা স্যার আমি ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি নেব, রিলিভেন্ট এক্সামিনেশন করবো, এখন ইনভেস্টিগেশন জোরালি ভাবে বলো স্যার আমি ইনভেস্টিগেশন করবো। তখন বলবো কি ইনভেস্টিগেশন করবা, স্যার অ্যানিমিয়া হলে আমি যে যতগুলা আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে সেই রিলেটেড, আপাতত আমি কমপ্লিট ব্লাড, সিবিসি বলবা না, সিবিসি বলা ভুলে যাবা, সিবিসি বলবা যখন আমাদের এদিকে আসবা, টেবিলের ওইদিকে যখন থাকবা তখন আর সিবিসি বলবা না। পাস করার পরে যে কোনো শর্ট নেম বলতে পারো, পাস করার আগে ব্রড নেম বলতে হবে। আমাদের একবার কোন এক ছাত্র আরবিসি বলেছিল ফিজিওলজি পরীক্ষায়, স্যার ওনার পরীক্ষা নেন নাই, কাদের স্যার নামে একজন ফিজিওলজি স্যার ছিলেন, হোয়াট ডু ইউ মিন আরবিসি, এত মাইন্ড করছিলেন স্যার। এই জন্য তোমরা পাস করার আগে শর্ট কিছু বলবা না, বড়গুলি বলা প্র্যাকটিস করবা। তাহলে বলো কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড কমেন্ট অন পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা করেই স্যার আমরা সিদ্ধান্ত নিতে পারবো এরপরে কি ইনভেস্টিগেশন লাগবে। কারণ তোমার ওই পেরিফেরাল ব্লাড ফিল্মই বলে দিবে এটা লিউকোমিয়া কিনা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিনা, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া কিনা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিনা, তারপরে সেই রিলেটেড আমরা এক্সামিনেশন করব। ঠিক আছে? আচ্ছা অ্যানিমিয়া গেল। জন্ডিস যখনই পাইলা তখন তোমাকে বলবে, জন্ডিস যখনই পেলা তোমরা তখনই তোমাকে জন্ডিসের কোশ্চেন করবে, তোমার কাছে কি মনে হচ্ছে? জন্ডিসের কারণ তো অনেক আছে বললাম, অনেক বলছি না, অনেকের মধ্যে তোমরা তিনটা বলবা, হেপাটাইটিস, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক লিভার ডিজিজ, এই তিনটার মধ্যে থাকো। হেপাটাইটিস যখনই বলবা তখনই মনে করবা তোমার পাস হয়ে গেছে। স্যার কিভাবে পাস হলো? হেপাটাইটিস সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে, কারণ হেপাটাইটিস একটা লং কেস, হেপাটাইটিস একটা লং কেস, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া একটা লং কেস, সিএলডি একটা লং কেস, লং কেসের সবকিছু লাগে। তখন হেপাটাইটিস সম্পর্কে তোমাকে কোশ্চেন ধরতে পারে, রোগী কি নিয়ে আসে, এক্সামিনেশন করে কি পাবা, ইনভেস্টিগেশন কি করবা, কয়টা ভাইরাস আছে, ভাইরাসগুলোর নাম বলো, বিভিন্ন জিজ্ঞেস করবা, তখন সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এরপরে আসো কোশ্চেন, তুমি বললা ইডেমা, ইডেমা যখনই পাবা তোমাকে ওই যে পিটিং নন পিটিং ধরে বলবে আচ্ছা পিটিং টাইপ অফ ইডেমা কি কি কারণে হতে পারে, তখন তুমি জেনারেলাইজ সোয়েলিং এর ওই যে কজগুলি আছে সব কজগুলি বলবা। একটা হচ্ছে রেনাল কজ, লিভার কজ, হার্ট কজ, পলিরাইনারি ম্যালনিউট্রিশন। রেনাল কজের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম এন্ড অ্যাকুট গ্লোমেরুলাইটিস, এটাই আমাদের মেইনলি থাকবে। এখন তোমাকে নেফ্রোটিক সিনড্রোম বা অ্যাকুট গ্লোমেরুলাইটিস থেকে ধরতে পারে আর কি। ঠিক আছে? শুনতে পেয়েছো? আর কোনো কোশ্চেন বলো, আর কোনো কোশ্চেন? আচ্ছা তোমাদের তো 12টা পর্যন্ত রাখতে পারবো আমি, তাই না? জি স্যার। আচ্ছা এখন তোমরা যে কজনই ক্লাস করতেছো ডু দা জেনারেল এক্সামিনেশন, ঠিক যতটুকু বললাম এর মধ্যে যদি পরিস্থিতি, তোমরা তো টিকা দিয়েছো না? জি স্যার, সবার টিকা কমপ্লিট। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ডোজ দিলেই হয়তো বা ডাকবে, তখন আবার আমরা সুন্দরভাবে শিখিয়ে দেব। এখন তারপরেও যতটুকু আমরা বলতেছি, বলার মধ্যে কোনো যদি বোঝার মধ্যে কোনো ভুল থাকে এগুলো আমরা ক্লিয়ার করে দেবো। তবে এখন এই সময়টা যতটুকু সময় বাসায় আসো, কারণ এই গতবার যে ব্যাচটা পরীক্ষা দিল এই ব্যাচে এত পরিমাণ সার্জারিতে বা বেশি সব মিলে ফেল করছে, এটা আমাদের আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ যাক, এখন ফেল করে গেছে, কিছু তো করার নাই। তোমরা যাতে এত খারাপ না করো, এখন থেকে এই যে এই ক্লাসগুলি যেগুলি বলতে যে প্রশ্নগুলি পড়ো, এক্সামিনেশন তখন আমরা মানে 5 দিন সুযোগ পেলে 10 দিন সুযোগ পেলে এক্সামিনেশন অনেকটা শিখাই দেবো। তোমরা থিওরিগুলো আগে মনে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের ডু দা জেনারেল এক্সামিনেশন মোটামুটি সকলকেই ফেস করতে হবে। এরপরে অন্য সিস্টেমগুলো এক একজন এক একটা পড়াবে। আমার ভাগ্যে আর একটা আছে, আমার ডু দা জেনারেল এক্সামিনেশন আমার এতে ছিল না, আমার ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি জাস্ট 10-15 মিনিটে 20 মিনিটে কার্ডিওভাস্কুলার সিস্টেম তোমাদেরকে শর্টলি বলে দিই। কারণ আমাদের পেডিয়াট্রিক্সে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন দিয়ে পরীক্ষা কম নেওয়া হয়, তারপরেও নেওয়া হবে না তা তো বলা যাবে না। করোনাতে মৃত্যু রেট 1 পয়েন্ট সামথিং, কিন্তু যে ফ্যামিলির মারা যাচ্ছে সেই ফ্যামিলির জন্য ওটা 100%। কথাটা মনে থাকবে। অর্থাৎ তোমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম দিবে না ঠিক আছে, কিন্তু যাকে দিবে তার জন্য ওটাই তো 100%।
কারণ আজ থেকে বেশ কয়েক বছর আগে পরীক্ষা চলতেছিল, রংপুর থেকে রাকিব স্যার পরীক্ষা নিতে এসেছিলেন। আমাদের এক ছাত্র খুব ভালো, আমরা তাকে সিদ্ধান্ত নিয়েছিলাম সে পাশ করবে, আমিও ছিলাম সেখানে। স্যার ওকে হঠাৎ করে জেভিভি দেখাতে বলছিলেন, সে জেভিভিটা পারে নাই। আমাদের ইন্টারনাল আমি সহ সকলে রিকোয়েস্ট করার পরে স্যার পাস করেননি। স্যার খালি আমাকে, আমি তখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম, স্যার খালি আমাকে বললেন, দেখ যে ছাত্র যে বলো, তোমাদের কার কপালে কি পড়ে যাবে জানি না, সবার কপালে ভালো পড়ে যাবে এটা দোয়া করি। এই জন্য প্রত্যেকটা জিনিস অন্তত পক্ষে 1-2 রান করার জন্য জেনে রাখতে হবে। যখনই তোমাকে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম বলবে, প্রিকর্ডিয়াম জিনিসটা কি, হার্টের সম্মুখে যতটুকু অংশ আছে সেটাই প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে কি করব, তোমাদেরকে আগেই বললাম আমি, যে কোনো জিনিস করতে গিয়ে যদি মনের মধ্যে উদয় না হয়, এক্সামিনেশন করতে গিয়ে এলোমেলো হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। মনের মধ্যে উদয় করতে হবে। তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে গিয়ে কি কি উদয় করব মনের মধ্যে, যাওয়ার সঙ্গে সঙ্গে আগেই একটা মনের প্রিপারেশন নিব। আমি গিয়ে সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজ করব, করার পরে স্যার আমাকে প্রিকর্ডিয়ামের এক্সামিনেশন দিচ্ছেন, ঠিক আছে স্যার আমি মনের মধ্যে রাখে দিচ্ছি। প্রিকর্ডিয়ামের মেনলি দেওয়া হয় তুমি অস্কালটেট করো, প্যালপেট করো। হ্যাঁ, আমি তোমাদেরকে 4টেই শেখাবো। এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে গিয়ে তোমরা 4টে জিনিস করবা। একটা হচ্ছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন সাধারণত করা হয় না, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। এখন ইন্সপেকশন করতে দিলে ইন্সপেক্ট দ্য প্রিকর্ডিয়াম, তুমি তো সুন্দর দেখে চলে আসলা, মনের মধ্যে কি কি দিলা, কি কি দেখার চেষ্টা করলা, এইটা তোমার লাগবে। 3টা জিনিস মনে রাখবা, তারপরে ওগুলো আলাদা। 3টা জিনিস ইন্সপেকশনের সময় মনে রাখবা, যখন তোমাকে এক্সামিনেশন দিবে মনের মধ্যে রাখে দেবে, এই 3টা আমি আগে দেখে নেই। ইন্সপেকশন কি, সেটা শেপ সাইজ অফ দ্য চেস্ট, প্রিকর্ডিয়াল বাল্জ মানে প্রিকর্ডিয়ামটা একটুখানি কোথাও ফুলে আছে কিনা, 2 নম্বর। 3 নম্বরে ভিজিবল কার্ডিয়াক ইম্পালস, কোন ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস দেখা যাচ্ছে কিনা, কোন কার্ডিয়াক ইম্পালস দেখা যাচ্ছে কিনা। 3টা জিনিস মনে থাকবে কথাটা। যখনই তোমাকে প্রিকর্ডিয়ামে যে কোনো এক্সামিনেশন দিবে, ইন্সপেকশনে এই 3টা আগে মনে রাখে দিবা, শুট করে এক্সামিনেশনের সময় এই 3টা দেখে নিবা, বা যখন পারকাস করতেছো তখনই, অস্কালটেট করতে তখনই মনে করবে এই 3টা তো স্যার বলছিল। শেপ সাইজ, প্রিকর্ডিয়াল বাল্জ, ভিজিবল কার্ডিয়াক ইম্পালস। এরপরে আদার্স হাজার কিছু থাকতে পারে, একটা স্কার মার্ক থাকতে পারে, ব্যান্ডেজ মার্ক থাকতে পারে, কাটা মার্ক থাকতে পারে, যা থাকে থাক, কিন্তু এই 3টা মনে রাখবে। ইন্সপেকশন, এরপরে প্যালপেশন। প্যালপেশনটা অনেককে দেওয়া হবে। প্যালপেশন করতে গেলে তুমি কি কি করবা বলো তো, প্যালপেশন প্রিকর্ডিয়াম প্যালপেশনে কি কি করবা বলো, মুস্তাকিম বলো। স্যার অ্যাপেক্স ডিস দেখবো আগে, অ্যাপেক্স বিট লোকালাইজ দেখবা, তারপরে তারপর স্যার দেখবো স্যার পালপেবল, স্যার P2 দেখবো, A2 দেখবো, তারপর লেফট প্যারাস্টাইনাল হিপ দেখবো। আর কি দেখবা, তোমাদের মুখগুলা দেখতে পাচ্ছি না বুঝছো, মুখ দেখে ক্লাসটা বেশি মজা লাগে বুঝছো। আচ্ছা এখন থেকে মনে রাখো, আজ থেকে মনে রাখো 4টে জিনিস, 4টে জিনিস হলেই হবে, আর একটা প্লাস মাইনাস। 4টে জিনিস কি কি, 1 নম্বরে অ্যাপেক্স বিট, জাস্ট এইভাবে এইভাবে অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিটটা একদম তুমি ওই যে আমাদের আছে না ডিসকভারি চ্যানেল, ডিসকভারি চ্যানেলের মতো তোমরা করো। ডিসকভারি চ্যানেলে সমুদ্রের মাছ দেখা যায়, আর তোমরাও সব দেখতে পাও অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট প্রথমে কিভাবে করবা, জাস্ট এইভাবে হাতটা নিচ থেকে নিবা, অ্যাপেক্স বিটের উপরে দিবা না। অ্যাপেক্স বিটের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মনে করব তুমি রুগীটাকে দেখেছো, জাস্ট এইভাবে হাত দিবা, হাত তুলবা, হাত তুলবা, ঠিক এখানে প্যালপেট করে ঠিক মিডিল ফিঙ্গারটা অ্যাপেক্স বিটে এইভাবে দাঁড় করাবা। দাঁড় করিয়ে কি করবা, অ্যাপেক্স বিটের প্রথমে সাইডটা দেখবা। অ্যাপেক্স বিটটা সাইড, বড়দের আমরা মিড লাইন থেকে ডিস্টেন্স দেখি, এখানে ডিস্টেন্স দেখবো না আমরা, ঠিক আছে, কারণ বাচ্চাদের যদি 9 সেন্টিমিটার দেখতে যাও এইখানে অ্যাপেক্স বিট চলে আসবে।
প্রথমে লোকালাইজ করব। ভেরি গুড, তুমি বলেছো কথাটা। লোকালাইজ করে এখানে দুইটা জিনিস দেবো, অ্যাপেক্স বিটটা কোথায় অবস্থান করতেছে আমি এখানে দেখার পরেই উপর থেকে গুনে আসবো 2 থেকে কত স্পেসে আছে, আর মিড লাইন থেকে পেডিট্রিক্সে দেখবো মিড লাইন থেকে কোন দিকে আছে। মিড লাইনে আছে, এই মিড ক্লাভিকুলার আসো, মিড ক্লাভিকুলার লাইনে আছে, ল্যাটারালি আছে, আর অর মিডিয়ালি আছে। ঠিক আছে, প্রথমে আমরা সাইডটা দেখে নিলাম, পজিশন, আর অ্যাপেক্স বিটের ধরনটা দেখবো। এক, তাহলে আমি তোমাদেরকে বলছি চারটা মনে রাখবা। একটা হচ্ছে অ্যাপেক্স বিট, 2 নম্বরে দেখবো আমরা থ্রিল, 3 নম্বরে দেখবো প্যালপেবল P2, 4 নম্বরে দেখবো লেফট প্যারাস্টেনাল লিফট অর হিপ। হয়ে গেল। আরো যদি মনে থাকে 5 নম্বর এপিগেস্টিক পালসেশন দেখবো। 4টা কি কি দেখবো? অ্যাপেক্স বিট দেখবো, থ্রিল দেখবো, প্যালপেবল P2 দেখবো, লেফট প্যারাস্টেনাল লিফট অর হিপ। এইটা যদি কাউকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন দেয় আর এইটা পারো, সে পাস কনফার্ম, কোনো সন্দেহ নাই। অন্য জায়গায় খারাপ হলেও পার হয়ে যাবে, কারণ আমরা নার্ভাস সিস্টেম আর প্রিকর্ডিয়াম এক্সামিনেশনটাকে একটা কঠিন এক্সামিনেশনের মধ্যে ফেলে রেখে দিয়েছি আমরা। এই দুটার একটু পারলেই আমরা অনেক খুশি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট অ্যাপেক্স বিটটা দেখার সঙ্গে সঙ্গে আমরা হাতটা রেখে আগে লোকালাইজ করব কত স্পেস আছে, কত দূরে আছে। এরপরে হাতটাকে পামটাকে আবার বসাবো, বসিয়ে অ্যাপেক্স বিটের ধরনটা দেখবো, নর্মাল হিভিং আছে কিনা, থ্রাস্টিং কিনা। ঠিক আছে, দেখলাম। দেখার পরে হাতটা এখান থেকে 4টে জায়গায় নিয়ে যাব, 2, 3, 4, 4টা ভালভ যেখানে আছে অ্যাপেক্স বিট, লেফট লেফট লোয়ার স্টার্নাল এরিয়া, আপার স্টার্নাল এরিয়া, রাইট আপার স্টার্নাল এরিয়া, 4 জায়গায় ফিল করব। ফিল করার সময় এটা ফিল করতেছি কি, অ্যাপেক্স বিট দেখতেছি, অ্যাপেক্স হার্ট সাউন্ড দেখতেছি, একটু ফিল করতেছি, আসল ফিল করতেছি থ্রিল। ঠিক আছে, প্যালপেবল মারমারটা হচ্ছে থ্রিল। থ্রিল দেখার সময় তুমি একটু ক্যারোটিড পালসেশন একটু দেখে নিতে পারো। যে ক্যারোটিড পালসেশনটা স্যার একটু দেখে নিলাম, এটা সিস্টোলিক না ডায়াস্টোলিক জানার জন্য। হয়ে গেল। এখন হাতটা আবার করো, হাত তুলে জাস্ট এখানে প্যালপেবল P2টা দেখো। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ আমার বুকে? জি স্যার, দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। এই যে প্যালপেবল P2 দেখো, যে প্যারাস্টেনাল লিফট অর হিপ, এইভাবে দাও অথবা এইভাবে দাও, যে কোনো তোমরা যেটা শিখবা। জাস্ট হাতটা আস্তে করে রাখবা বা এইভাবে রাখবা। হয়ে গেল, 4টে হয়ে গেল। 5 নম্বর যদি মনে থাকে এপিগেস্টিক পালসেশন একটু দেখে নিলা, এপিগেস্টিক পালসেশন একটু হাত দিলা, প্যালপেট করলা, হয়ে গেল তোমার। তাহলে যখনই তোমাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে বলবে, তুমি ইন্সপেকশন করবা। ইন্সপেকশন করে অনেকগুলি থাকবে, 3টা জিনিস মনের মধ্যে রাখবা। শেপ সাইজ অফ দি চেস্ট, প্রিকর্ডিয়াল বাল্জ, প্রিকর্ডিয়াম কোনো জায়গায় ফোলা আছে কিনা, আর কোনো ভিজিবল ইম্পালস আছে কিনা, ভিজিবল ইম্পালস। এরপরে কোনো স্কার মার্ক, ব্যান্ডেজ মার্ক, কোনো মার্ক থাকলে, কোনো অপারেশন মার্ক থাকলে সেটা দেখলা। এরপরে প্যালপেশনে গিয়েই প্রথম তুমি আস্তে করে ফিল করতে করতে গিয়ে এক জায়গায় গিয়ে প্রথমেই দেখবো আমরা অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিটটা লোকালাইজ করব কোথায় আছে আর কি ধরনের। বাবা তুই কোথায় আছিস, তুই কি ধরনের, 2টা জিনিস দেখলাম। এরপরে আমরা 4টে জায়গায় আস্তে করে হার্ট সাউন্ডের ফিল করলাম। ফিল করার সাথে সাথে আমি থ্রিলটা দেখলাম। থ্রিলটা দেখার জন্য আমি একটু ক্যারোটিড পালসেশন দেখে আমরা সিস্টোলিক বা ডায়াস্টোলিক থ্রিল দেখলাম। থ্রিল দেখার পর আমরা প্যালপেবল P2টা খুঁজলাম। প্যালপেবল P2 খোঁজার পরেই আমি আস্তে করে হাতটা বসিয়ে দিলাম অথবা এইভাবে দিলাম, লেফট প্যারাস্টেনাল লিফট আর হিপ দেখলাম। তারপরে যদি স্যার চুপ করে থাকে তুমি এপিগেস্টিক পালসেশনটা দেখে নাও। এরপরে পারকাশন ইউজুয়ালি আমরা করি না। তখন তোমাকে স্যার বলবে পারকাশন কোথায় করি, পারকাশনটা কোথায় করি। স্যার পারকাশন করব আমরা এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস দেখার জন্য। কোথায় দেখি আমরা? স্যার যদি কারো পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে আর কোনো কারণে যদি এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস বেড়ে যায় স্যার, তাহলে আমরা কিছু ডায়াগনোসিস করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, 2 নম্বর হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, 3 নম্বর হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, 3 নম্বর হচ্ছে ডাইলেটেড, 1 নম্বর 2 নম্বর 2টে পেরিকার্ডিয়াল ইফিউশন। তখন তোমাকে বলবে আচ্ছা তুমি ক্লিনিক্যালি বলো তো, স্টেথোস্কোপ দিয়ে পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে অন্য ডায়াগনোসিস করছে। স্যার পেরিকার্ডিয়াল ইফিউশনের হার্ট সাউন্ডটা ইনডিস্টিং হয়ে যাবে, দেখা যায় না, শোনা যায় না, থাক বাদ দাও। এরপরে আসো তুমি অসকালটেশন। আসল এই অসকালটেট দিয়ে প্রিকর্ডিয়ামের এক্সামিনেশন ম্যাক্সিমামের হয়ে যাবে। খুব সুন্দর করে মনে রাখো আমি যে কথাটা বলতেছি। যদি মনে করো যে তোমাকে শুধু অসকালটেট করতে দিয়েছে,
মনে রাখো। তখন তুমি সরাসরি স্টেথোস্কোপটা এইভাবে নিয়ে বসায় দিবা না, তখন সরাসরি বসায় দেওয়া যাবে না, কারণ পিরিকর্ডিয়ামটা কোথায় আছে, অ্যাপেক্স বিটটা কোথায় আছে তুমি কিন্তু জানো না। তোমাকে আমি জাস্ট অসকালটেট করতে দিছি, তুমি জানলে আগের দিন জেনে নিছো, যেটা চুরি করছো তুমি, চুরি করলে ফেল, চুরি করলে বাবা ফেল, মনে থাকবে কথাটা। যদি তোমাকে বলে যে অসকালটেট দ্য পিরিকর্ডিয়াম, তুমি তখন সরাসরি পিরিকর্ডিয়ামে বসাবা না, তুমি আস্তে করে একটু ফিল করে নিবা, ফিল করে নিয়ে অ্যাপেক্স বিটটা পাইলা, ওইখানে এখন স্টেথোস্কোপটা এখানে বসালা, মনে থাকবে কথাটা। আর যদি বলে তোমাকে এক্সামিন দ্য পিরিকর্ডিয়াম, তুমি যদি আগে করে থাকো, আগে যদি তুমি করে থাকো তাহলে তুমি সরাসরি বসাতে পারবা। আগে তো তুমি প্যালপেশন করছো, অ্যাপেক্স বিট দেখছো, তুমি ওখানে বসাতে পারবা। আমি তো চিনি স্যার, এখানে অ্যাপেক্স বিট পেয়েছি তো স্যার, কিছুক্ষণ আগে তো আমি প্যালপেট করলাম স্যার, আপনি এত ভুল ধরতেছেন কেন স্যার আমার? আর যদি না শুধু তোমাকে বলে যে অসকালটেট, তখন যদি তুমি দেখো, আর যদি বলো স্যার আপনি ভুল ধরতেছেন কেন স্যার, আমি তো দেখছি রুগীটা, কালকে দেখলাম, পরশুদিন দেখলাম। ও কালকে পরশু দেখছো, রাত্রে কে সায়েম দেখিয়েছে? আচ্ছা, রুমানা দেখিয়েছে, ঠিক আছে, রুমানা সায়েমের কাছে পাস করে আসো তুমি, আমার কাছে আর পাস করতে হবে না, মনে থাকবে কথাটা। অর্থাৎ আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা ছাত্র প্রতিটা রুগী দেখে আসবে, আমার কাছে ফেস করতে হবে, আমি রুগীটাকে প্রথম দেখতেছি স্যার, আগে দেখি নাই, সায়েম স্যার দেখায় নাই আমাকে, রুমানা ম্যাডামও দেখায় না স্যার, আমি নিজেই দেখতেছি প্রথম রুগীটা কোত্থেকে যে আসলো, ব্যাপারটা ভাব থাকবে এরকম, তাহলে পাস। তাহলে তুমি যখনই অসকালটেট বলবে আস্তে করে, স্টেথোস্কোপ আছে এখানে দেখাই দিই তোমাদের, স্টেথোস্কোপটা দেখে আস্তে করে তুমি ফিল করে এসে পিরিকর্ডিয়ামে বসালা, একটু সময় নিবা, একটু সময় নিয়ে, তার মানে তুমি হার্ট সাউন্ড দেখতেছো, এক লেফট লোয়ার ইস্টার্নাল এরিয়া, লেফট আপার ইস্টার্নাল এরিয়া, রাইট আপার ইস্টার্নাল এরিয়া, চারটে জায়গায় হার্ট সাউন্ড শুনি আমরা, ঠিক আছে, মনে থাকবে কথাটা। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? জি স্যার। এই দেখো, প্রথমে আমি অ্যাপেক্স বিটে বসিয়েছি, একটু সময় নিলাম বোঝার জন্য, তারপরে আবার এখানে দিলাম, জাস্ট উপরে দিলাম, এইখানে দিলাম, চারটে এরিয়াতে আমি প্রথমে হার্ট সাউন্ড শুনলাম। এরপরে অ্যাডেড সাউন্ড, অ্যাডেড সাউন্ড যখনই আমি এখানে পেয়ে গেছি, অ্যাডেড সাউন্ড মানে মারমার, মারমার যখনই দেখতেছি আমি, তোমাকে আগের দিন মারমারটা দেখানো থাকবে, তোমাদের লেভেলে তোমরা ডায়াস্টোলিক, সিস্টোলিক, এন্ড ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক এগুলো যদি পেরে যাও আলহামদুলিল্লাহ, পারলে আমরা একটু মাইন্ড করি যে তো মনে হয় মুখস্থ করেছে, একে মনে হয় শিখিয়ে ডায়াস্টোলিক আর মহা খুশি, মহা। তার মধ্যে যদি ইজেকশন সিস্টোলিক বলতে পারো নিজে, তাহলে তো বিরাট ব্যাপার, পারলে তো অসুবিধা নেই, পারো। তাহলে দেখার পরে এখন তুমি দেখো, এখন আমরা অ্যাডেড সাউন্ডের মধ্যে মারমার। এখন আমাকে মেয়েদের মধ্যে একজন সুন্দর করে বলো তো, হোয়াট ইজ মারমার, মারমারটা কি? কেউ একজন বলো, ভেঙে ভেঙে বলো, পারবা? মেয়েরা বলো। স্যার হার্টের কাছে হচ্ছে মানে ব্লাড ভেসেলের ভেতরে যে টার্বুলেন্ট ফ্লো হয়, এটার জন্য যে সাউন্ডটা হয় সেটা কি মারমার? ভেরি গুড, ভেরি গুড। শোনো, যখন ইংলিশে বলতে পারবা না, আমাদের সংজ্ঞাগুলো সাধারণত ইংলিশে বলতে হয়, তুমি যদি বোঝাই দিতে পারো আমাকে, দ্যাট ইজ এনাফ। ওই সময় যে টেনশন তোমরা থাকো, ওই তুমি পুরা মুখস্থ বলতে গিয়ে তুমি এলোমেলো করে ফেলবা, তার থেকে তুমি যেটুকু বললা, তুমি তো এখন ক্রিজে ঠিকই আছো, তুমি তো আউট হও নাই, বোল্ড আউট হও নাই, তুমি ঠিকই আছো, তুমি পাটা আগিয়ে দিয়ে এক রান নিয়ে নিছো, বুঝছো, ব্যাটও লাগাও নাই, এক রান হয়ে গেছে তোমার। আমরা এইটা চাই, আমি তোমাদের ব্যক্তিগতভাবে এইটা চাই, ওই সময় এত টেনশনে থাকো, সুন্দর করে গুছিয়ে বলতে গিয়ে আসল জিনিসটা বলা হয় না। আচ্ছা, মারমারটা হচ্ছে, মারমার ইজ এ মিউজিক্যাল অর, আসলে তোমাদেরকে আর একটা কথা বলে দিই, আমি যেহেতু মোবাইল থেকে ক্লাস নিতে পারতেছি, আর আমি বাসা থেকেও নিতে পারবো, যদি কোনোদিন কোনো স্যার ক্লাস নেন প্যারিটিক্সে, দয়া করে আমাকে একটু, যে আমাকে নাম্বারটা মোবাইল করছিলা, ওটা কি মুস্তাকিম করছিলা? মুস্তাকিম স্যার রাত আমাকে যে নাহিদ করছিল, আমি সকালে করছিলাম যে না, স্যার, রাতে তোমার নাহিদ করছিল নামটা আর আমি সকালে আমি সকালে সেভ করছিলাম। করে রাখবো, তাহলে আমাকে ওই
নাম্বারটা স্যার আজকে অমুক স্যার আসতে দেরি হচ্ছে স্যার, আমি প্রতিদিনই এই মানে 10টা 10:30টার মধ্যে প্রিন্সিপাল স্যারের ওখানে থাকি, অথবা আমি বাড়ি থেকে তো নিতে পারবো। কোনো স্যার যদি কোনোদিন না থাকে, না নেন, আমাকে দয়া করে আগের দিন জানাই দিবা। কারণ এই যে কাল 11টার সময় আমাকে জানাচ্ছে আজকে ক্লাস নিতে হবে। তোমাদের ক্লাসের প্রিপারেশন শোনো, পৃথিবীতে সব থেকে আমার ছেলে, সবাই দোয়া করো, সরকারিতে চান্স পায়নি বুঝছো, বেসরকারি পপুলার মেডিকেল কলেজে ঢাকাতে ভর্তি করছি। ওই প্রিন্সিপাল স্যার আমার খুব ঘনিষ্ঠ আর কি, ওই স্যার বললেন ওই জন্য ওখানে দিয়ে আসলাম। ওকে হলি ফ্যামিলিতেও ডাকছিল, তা আমি ওটাতেই দিলাম আর কি। আগামীকালকে ক্লাস শুরু হবে। তা তোমরা যারা আমার যাদের সামনে আমি ক্লাস নিচ্ছি, তারা হচ্ছে আমার দেশের সেরাদের সেরা। অর্থাৎ তোমার কাছে ক্লাস নিতে হলে আমাকে সেই প্রিপারেশনে আসতে হবে। আমি গতকালকে রাত 11টার সময় শুধু ক্লাসটা বাদ যাবে দেখে আজকে আমার ক্লাস ছিল না। আমি তোমাদের তা বললাম না, আমি রোমানাকে বললাম তুমি ঠিক করো, আমি কালকে যেটুকু পারে এটুকুই বলবো। এই জন্য আগে থেকে একটু জানাই দিবা। আর কোনোদিন কোনো গ্যাপ থাকলে, পেজিক্সের কোনো ক্লাস গ্যাপ থাকবে না, তোমরা দয়া করে আমাকে একটু জানাবা। জানানোর পরেও আমরা সবাই সব সিস্টেম পড়াবো। কোনো সিস্টেমের কোনো সমস্যা থাকলে তোমরা তো আবার রাত্রে ক্লাস করলে কমপ্লেন করো স্যারের কাছে। যদি রাত্রে ফ্রি থাকো যে স্যার আমরা আজকে 20 জন ফ্রি আছি স্যার, আপনি 10টা থেকে 11টা আমাদেরকে একটু এই কোশ্চেন গুলো একটু বলে দেন স্যার, আমার ভাই কোনো রকম কোনো সমস্যা নাই, আমি ফ্রি থাকি বাসায়। এখন রুগীর চেম্বারে অত নাই, খালি বলবা যে স্যার কালকে 10টা থেকে 11টা আমরা এই 10-15 জন এই এক্সামিনেশনটা করবো। দরকার হলে আমার ছেলেটাকে শোয়াই দিয়ে ওকে এক্সামিনেশন করে দেখাবো, তোমাদের মনে থাকবে কথাটা, এই জন্য আগে থেকে একটু বলে দিও। আচ্ছা, তাহলে মনে থাকবে স্যার। মারবারের সংজ্ঞা, ও মেয়েটা যে বললা, তোমার নাম কি? স্যার সানজিদা। সানজিদা, শোনো, তুমি যতটুকু বললা বুঝছো, আমি সকলের উদ্দেশ্যে বলি, তোমরা যখন ওইখানে থাকবা পরীক্ষাতে, এইটুক করে যখন পাচ্ছেছো না এইটুক বলে দিবা। আমি তো গ্রহণ করে নিছি আমি কিন্তু গ্রহণ করে নিছি। তুমি হঠাৎ করে তোমাকে একটা কোশ্চেন করলাম না পড়িয়ে তুমি বললা, এটা তো আমার কাছে অনেক কিছু। কারণ একটু চোখ কান খোলা থাকবা। একটা ছাত্রকে স্যার পাস করাবেন, তোমাকে বলে রাখি, স্যার পাস করাবেন মেডিসিনের লং কেসে, মাইন্ড ইট, পাস করাবেন। আমি সেখানে আমি তো পাস করাবো, মন থেকে চাই, সব স্যাররাই চাই, আমি শুধু চাই না, সবাই চান। স্যার পাস করাবেনই। বেনেডিক্ট টেস্ট করা হয় বুঝছো, বেনেডিক্ট টেস্ট করা হয়। ওখানে কতটুকু রিএজেন্ট নেবে বুঝছো, ও 0.5 ml দেখাচ্ছি আমরা এতটুকু, ও বারবার 5 ml 5 ml 5 ml। আর স্যার বলছে ভালো করে বলো। তুমি বললে বিশ্বাস করবে না, ও 0.5। আরে বাবা, তুমি একটু আশেপাশে চিন্তা করো না কেন, তোমাকে বারবার বলতেছে কেন? আর একটা টেস্ট টিউবে, এরকম একটা টেস্ট টিউবে এইটুকু দেওয়া আছে, আর 5 ml হবে এতটা, তুমি এইটুকু বুদ্ধি খাটাবো না? আমি ক্লাস নিচ্ছি কাদের কাছ থেকে? আমার সেরাদের কাছে। আমি সেরাদের সেরা দুটা কথা বলে বুঝবে আমার কথা, তাদের ক্লাস নিচ্ছি আমি। আর তোমরা, আমার ছেলে গোল্ডেন পাওয়া, প্রত্যেকটা এতে ভালো রেজাল্ট করা, সেই ছেলে আমার মেডিকেলে চান্স পাইলো না, সেই জায়গায় তোমরা চান্স পেয়েছো। আজকে এই ক্লাসের পরে প্রত্যেক বাবা মাকে আমার পক্ষ থেকে সালাম দিবা, যে বাবা মা তোমাদেরকে আমার স্যার ধন্যবাদ দিয়েছে, তোমরা বাবা মা হিসেবে কৃতজ্ঞ, তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে স্যার, যে আমরা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি এই যুগে এসে। আজকেই তোমাদের বাবা মাকে আমার সালাম দিবা, সালাম দিয়ে বলবা যে আমরা এত বড় কাজ করেছি। কারণ আমি দেখতেছি তো, আমার ছেলেকে তো সব ধরনের গাইডেন্স দেওয়া ছিল, কপালে নাই হয় নাই, ছেলেটা খুব কাঁদতেছিল বুঝছো। আমি খালি আমার ছেলেকে বললাম, বাবা ওইখানে আর একটা ছেলে চান্স পাক বাবা, তোমাকে তো তোমার বাবার সামর্থ্য দিয়েছে সৃষ্টিকর্তা, সেখানে তোমাকে দিয়ে দেবো, এইভাবে থামাই থাকে। অতএব অনেক ভালো কাজ, তোমাদের কাছে ক্লাস নিতে গেলেও ভয় লাগে, এটা মনে রাখবা সবসময়। আচ্ছা, এখন আসো, মারমারটা তোমাকে ধরা হবে। কারণ কি জানো, তোমাদেরকে একটা কথা বলি, আমাদের একজন বয়স্ক, আর 5 মিনিটে ছেড়ে দিব, বয়স্ক স্যার ছিলেন। বয়স্ক স্যার খালি প্রশ্ন করতেন, এই তোমাদের কাছে প্রিয় কি? তোমাদেরকে এখন যদি জিজ্ঞেস করিস, সানজিদা বলবে আমার মা, মুস্তাকিম বলবে এই যে ফারহানা দেখতেছি নাম, ফারহান ছেলে অমুক টমুক। তখন বললো না, ভালো লাগে কাকে? বয়স্ক স্যার বুঝছো, এইভাবে কথা বলবে, আমরা বুঝি নাই। বলছে ভালো লাগে সেইখানে তাকেই যে যেখানকার সেখানকারটা না। অর্থাৎ ঘটনা হচ্ছে কি, যে আমি আমার রিক্সা নিয়ে যাচ্ছি, আমার রিক্সাতে যাচ্ছি, রিক্সার বাম পাশে আমার স্ত্রী বসা আছে। আমার স্ত্রী হচ্ছে অনেক সুন্দরী বুঝছো, আর ওই দিক থেকে আসতেছে আমার ফ্রেন্ড তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী কিন্তু আমার ওয়াইফের থেকে খারাপ দেখতে,
আমার কিন্তু মনটা যাতে যেতে বলতেছে, ইস ওর বউটা এত সুন্দরী, আবার ও আবার বলতেছে সাদেকের বউটা এত সুন্দরী। কথা বুঝতে পারছো কি বোঝাতে চাইলাম? মানে আমরা যে সাবজেক্টের এর অল্টারনেট গুলোতে আমরা বেশি দুর্বল থাকি। যেমন মেডিসিনের সারা কার্ডিওলজি যদি পায়, মনে করবা তোমাকে একদম একটু যদি পারো খুশি হয়ে যাবে। হেপাটোলজি, লিভার পেলেই খুশি হয়ে যাবে, মানে অন্যটা আমাদেরকে বেশি ভালো লাগে, এটা মনে রাখো। তাহলে মারমারের সংজ্ঞাটা যদি বলতে পারো সুন্দর করে, খুব ভালো। দেখো আমি খালি ভেঙে ভেঙে বলতেছি পরে। মারমার ইজ এ blowing or musical sound produced due to turbulence of blood produced due to turbulence of blood flow. কেন হয়? normal blood passing through abnormal valve or increased blood passing from normal valve or normal valve to the heart or great vessels. তার মানে একটা সাউন্ড হবে টার্বুলেন্সের জন্য। কেন হয়? যে রক্ত অ্যাবনর্মাল ভালভের দিয়ে পাস করার জন্য শব্দটা হয় স্যার, অথবা বেশি রক্ত নর্মাল ভালভের সাথে পাস করার জন্য হয়, অথবা গেট ভেসেলস হয়। দ্যাট ইজ মারমার। এখন মারমার কয় প্রকার, কি টি এগুলি সব ধরবে তোমাদের। হ্যাঁ, এই তাহলে তুমি মারমার যখন পেলা তখন কয়েকটা জিনিস তুমি থিওরি শিখে নিবা। যদি অ্যাপেক্স বিট এরিয়ায় যদি তুমি ডায়াস্টলিক মারমার পাও, মানে মিড ডায়াস্টলিক, তাহলে একটু এগুলো পরে শিখাই দিব আমরা। লেফট ল্যাটারাল পজিশন করে দেখতে হবে তোমার। যদি তুমি লেফট স্টার্নাল এরিয়া অথবা আপার স্টার্নাল এরিয়াতে পাও, তুমি একটু রেডিয়েশন দেখবা আর ঘাড়ে দেখবে, এগুলো পরে শিখাই দেবো তোমাদের, কিন্তু মারমার সম্পর্কে লাগবে। আর মারমারের তোমাকে ধরবে, মারমারের স্টেজিং, মারমারের গ্রেডিং, এটা খুব ধরবে। এটা আমার 100% মনে নাই, তবে একটু খালি মনে রাখো, আমি একটু ভেঙে বলে দিই। একটা মারমার আছে প্রথমে গ্রেড 1। গ্রেড 1টা খুব এক্সপার্ট ছাড়া শুনতে পাবে না, মারমার 2 কম এক্সপার্টও পারবে। মারমার 3 হিউজ মারমার উইদাউট থ্রিল। 3 নম্বর পর্যন্ত থ্রিল নাই, 4, 5, 6 থ্রিল আছে। 3 নম্বর পর্যন্ত থ্রিল নাই, 4, 5, 6 তোমাকে বলবে থ্রিল কোথায় পাবা, বলবা স্যার গ্রেড 4 এ থ্রিল পাবো, শেষ। ঠিক আছে, তাহলে আমি ডু দা জেনারেল এক্সামিনেশনে তোমাদেরকে বললাম সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার। তোমরা পাঁচটা করে ভাগ করে নিবা। প্রথম 5টা অ্যাপিয়ারেন্স, কোঅপারেশন, ডেভিটাস, বিল্ড, নিউট্রিশন। তারপরে 5টা অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, কয়লোনাইকা, কারো মনে থাকলে লিউকোনাইকা। এরপরে 4টে ফুলাই দাও। কি কি ফুলাবা? নেক গ্ল্যান্ড, জেভিপি, নেক গ্ল্যান্ড মানে থাইরয়েড গ্ল্যান্ড, নেক গ্ল্যান্ড, জেভিপি, লিম্ফ নোড, পাইডেমা আর ডিহাইড্রেশন। তাহলে 3, 5, 15 আর একে 16টা হয়ে গেছে। 4টে ভাইটাল সাইন, পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, রেসপিরেশন। এরপরে তুমি মনে রাখবা 2টা চেয়ে নিবা। একটা তো ব্লাড প্রেসার বলছো, স্যার আমি অ্যানথ্রোপোমেট্রি আর বেডসাইড ইউরিন অ্যালবুমিন দেখতে চাই, আর স্কিন কন্ডিশন। এই 20-22টা হয়ে গেল। তারপরে ডু দা জেনারেল এক্সামিনেশনে তোমাদের মানে যে ইন্সপেকশন করে মেলার পেরিঅর্বিটাল সোয়েলিং পাওয়া যেতে পারে, অ্যানিমিয়া, জন্ডিস, লিম্ফ নোড, ইডিমা। 4টে আপাতত পড়তে বললাম তোমাদের, আরো পরে পড়বা। অ্যানিমিয়া, জন্ডিস, লিম্ফ নোড, ইডিমা, এই 4টে মোটামুটি পড়বা। হিমোলাইটিক ফেসিস, পেরিঅর্বিটাল সোয়েলিং, এই কটার কোশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা করবা। ঠিক আছে, কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এরপরে আসো। তারপরে প্রিকর্ডিয়াম দেখার সময় আগে সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, প্রপার এক্সপোজার। প্রিকর্ডিয়াম দেখার সময় ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কুলর। ইন্সপেকশনে আমি অনেকগুলো তোমরা শিখবা, 3টা শিখতে বললাম। শেপ সাইজ অফ দি চেস্ট, প্রিকর্ডিয়াল বাল্জ, ভিজিবল ইম্পালস আছে কিনা। এরপরে যদি মনে থাকে স্কার মার্ক, অপারেশন মার্ক, ব্যান্ডেজ মার্ক কিছু আছে কিনা। আমি তারপরে চলে গেলাম প্যালপেশন সুন্দর করে আস্তে আস্তে করে একটা অ্যাপেক্স বিটটাকে লোকালাইজ করো, এখান থেকে গুনো, এদিক থেকে মিড ক্লাভিকুলার লাইনে আছে কিনা এটা দেখো। পেরিটিক্স মেডিসিন হলে মিড লাইন থেকে মাপবা 9 সেন্টিমিটারের ভিতরে না বাইরে আছে। অ্যাপেক্স বিট লোকালাইজ করার পরে টাইপিং করবা। করার পরে তুমি থ্রিল দেখবা, 4টে জায়গায় থ্রিল দেখবা। থ্রিল দেখার পরে প্যালপেবল P2 দেখবা, লেফট প্যারাস্টার্ন লিফট অর হিপ। তারপরে মনে থাকলে এপিগ্যাস্ট্রিক পালস। পারকাশন ইউজুয়ালি আমরা করি না। তারপরে অস্কালটেট, শুধু অস্কালটেট দিলে প্যালপেট করে অ্যাপেক্স বিটটা দেখে
অ্যাপেক্স বিট দেখে 4টে জায়গায় হার্ট সাউন্ড সুন্দর করে শোনো, এরপরে তুমি অ্যাডেড সাউন্ড, এরপরে অ্যাডেড সাউন্ড খুঁজো। অ্যাডেড সাউন্ড মানে মারমার সম্পর্কে একটু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, যদি তোমাকে সরাসরি অস্কালটেট করতে বলে তাহলে তুমি, যদি না এমনি অস্কালটেট করতে বলে, তুমি ওখানে হার্ট সাউন্ড আর অ্যাডেড সাউন্ড ভালো করে খুঁজে দিবা। এইখানে মারমার থাকলে আগের দিন যে রুগীটা থাকবে সেই রুগীটার মারমারটা শিখে নিতে হবে। আগের দিন রুগী তোমাদের থাকবে, মাইটাল রিগার্জিটেশন থাকে, অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, মাইটাল স্টেনোসিস, এই তিনটার মধ্যে মোটামুটি তোমাদের মারমারের পরীক্ষাটা হয়ে যায় যদি ওই সময় রুগীটা থাকে। মাইটাল স্টেনোসিস, মাইটাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন। ঠিক আছে, 11:46 বেজে গেল। বলো আর কিছু বলবা? মনের কিছু বলবা? মনের স্যার মারমারের গ্রেডিং গুলো কি আর একটু বলবেন? আর একটু। ও আচ্ছা আচ্ছা, মারমারের গ্রেডিং হচ্ছে 6টা, বুঝছো? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, কোন বইয়ে গ্রেড 5 পর্যন্ত বলছি। আচ্ছা, প্রথমে হচ্ছে গ্রেড 1। গ্রেড 1 হচ্ছে খুব মাইল্ড মারমার, খুব এক্সপার্ট ছাড়া বোঝা যাবে না যে মাইটা মারমার, সেটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে এক্সপার্ট ছাড়াও শুনতে পাবে আর কি, গ্রেড 2। গ্রেড 3 এক্সপার্ট ছাড়া শোনা যাবে, মানে খুব অডিবল মারমার কিন্তু উইদাউট থ্রিল, এইটুকু মনে রাখবা, এখানে অডিবল মারমার উইদাউট থ্রিল। গ্রেড 4 লাউড মারমার উইথ থ্রিল, লাউড মারমার উইথ থ্রিল, গ্রেড 4। গ্রেড 5 ভেরি লাউড মারমার উইথ থ্রিল, ভেরি লাউড মারমার উইথ থ্রিল। আর গ্রেড 6 ভেরি লাউড মারমার, স্টেথোস্কোপ না বসিয়েও শোনা যাবে, স্টেথোস্কোপ চেস্টের কাছে নিয়ে গেলেও শোনা যাবে। ভেরি লাউড মারমার উইথ থ্রিল, থ্রিল থাকবে এই সবগুলাতে। 4 নম্বর থেকে থ্রিল শুরু হলো, তোমাদেরকে ধরবে এইটা। থ্রিল কোথায় পাবা স্যার? 3 নম্বর পর্যন্ত থ্রিল পাবো না, গ্রেড 4 থেকে আমরা থ্রিল পাবো। বলো আর কিছু সঞ্জিদা? স্যার আর হচ্ছে মারমারের কজ গুলো আর একটু বলবেন? ও মারমারের কজ হচ্ছে টার্বুলেন্স অফ ব্লাড ফ্লো হয়। হ্যাঁ, এই জন্য মারমার হয়। কেন হয়? যদি নর্মাল ব্লাড পাসিং থ্রু অ্যাবনর্মাল ভালভ অর ইনক্রিজড ব্লাড পাসিং থ্রু নর্মাল ভালভ, মানে যে পরিমাণ রক্ত যাওয়ার দরকার সেই নর্মাল ব্লাড যাচ্ছে, কিন্তু ভালভের ডিস্টার্বের জন্য তোমার হচ্ছে মারমার। আর একটা রক্ত বেড়ে যাচ্ছে, ভালভ ঠিক আছে, কিন্তু রক্ত বেশি পাস করার জন্য তোমার মারমারটা শোনা যাচ্ছে আর কি। Murmur is a blowing or musical sound produced due to turbulence of blood flow as a result of normal blood passing through abnormal valve or increased blood passing through normal blood or blood in its heart and its great vessels. Heart এবং great vessels যদি হয়, that is murmur. বলো আর কিছু? স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে সকলকে ধন্যবাদ এই মহামারীর সময় ক্লাস করার জন্য। এখন থেকে আমাদের পেডিয়াট্রিক্সে আগামী কালকে যার ক্লাস ঠিক করে নিয়ে আজকেই স্যারকে মনে করে দেবা। হ্যাঁ, আমরা একটু স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে তোমাদেরকে পড়াতে চাই। যেমন আমি তো সাজাতে পারিনি, আমি অ্যাবনর্মাল যা বুঝলাম তাই বললাম। তোমাদেরকে পরীক্ষা ওরিয়েন্টেড আমরা সাজিয়ে যে এইটুক পড়ো, এইটুক পড়লেই যথেষ্ট, দ্যাট ইজ এনাফ। যেমন আজকে তোমাদের ডু দ্য জেনারেল এক্সামিনেশন সানজিদা থেকে আরম্ভ করে ওই যে সুলভ আমার নেপালি, এই সবাইকে, এই তোমার পরীক্ষাতে কয়টা শর্ট কেস ছিল? কি দিছিলা? ডু দ্য জেনারেল। এই যে তোমার সামনে তোমাদের ইন্টার্ন ভাই আছে, তাহলে ডু দ্য জেনারেল এক্সামিনেশন 300-400% কে ফেস করতে হবে, আমাদের পেডিয়াট্রিক্সেও মেডিসিনেও, বুঝছো? তাই ডু দ্য, আজকে দয়া করে ABM আব্দুল্লাহ স্যারের যে বইটা আছে দ্যাট ইজ এনাফ, খালি সাজিয়ে নাও। স্যার ডু দ্য জেনারেল এক্সামিনেশনের কথা এগুলি বললেন, আর আমাদেরকে পড়তে বললেন একটা হেমোলাইটিক ফেসিস, পাপি ফেস, অ্যানিমিয়া, জন্ডিস, লিম্ফ নোড, আর হচ্ছে তোমার ইডেমা। এই কয়টা লিম্ফ নোড পেলে লিম্ফ নোডের বর্ণনা কিভাবে দিবা এটা একটু দেখে নিও। তারপরে তোমার ইডেমা পেলে পিটিং নন পিটিং কিনা, কি কারণে হয়, এই কোশ্চেন গুলো পরে পারবা তোমরা। ঠিক আছে, তাহলে আগামী কালকে যার ক্লাস আজকেই মনে করে দিবা। আগামী কালকে বা যে কোনো দিন যার ক্লাস আছে উনি যদি অপারগতা করেন দয়া করে আমাকে একটু জানিয়ে দিবা, আমি নিব ক্লাস ইনশাআল্লাহ।
ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তাহলে শেষ করি আজকে। আবারও সরকারি মেডিকেল কলেজে সুন্দরভাবে চান্স পাওয়ার জন্য তোমাদের গার্জিয়ানদেরকে স্যালুট দিয়ে শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। কেটে দেবো কিভাবে এখন?